আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পরে আসলাম ইউটিউবে বা আমার এই লাইভ ক্লাসে। তো এখন এখানে আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মূলত ঘর্ষণ বল। অর্থাৎ আমরা এটা আজকে নিউটনিয়ান মেকানিক্সে যে ফ্রিকশন পার্ট আছে সেই ফ্রিকশন পার্ট নিয়ে আজকে আমরা পড়বো। আচ্ছা, তো ফ্রিকশন পার্ট বা ঘর্ষণ বল যেটা সেটার আগে মানে স্টার্ট করা আমাকে আগে বুঝতে হবে ঘর্ষণ বল বলতে আসলে কী বোঝায়। আচ্ছা, বল মানে কি সেটা তো জানি, আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি, বল জিনিসটা সম্পর্কে আমরা ইতিমধ্যে তোমার ইন্ট্রোডিউস হয়েছি। বাট এখন ঘর্ষণ বল ওয়ার্ডটা আমরা নতুন দেখছি, নতুন বলতে এটা 19 বেশ ছিল, তবে আমরা আপাতত ধরে নেব এখানে আমরা নতুন করে দেখছি। তাহলে এখন দেখা যাক আসলে ঘর্ষণ বল ওয়ার্ডটার মিনিং কি। ঘর্ষণ বল ওয়ার্ডটা যদি আমরা এখানে আগে ডিকোড করতে যাই, আগে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ মানে কি, খুব ইজিলি যদি আমরা আমরা মানে এটার জন্য বোঝানোর কিছু না, আমাদের বেসিক নলেজ কি বলে, যদি একটা তলের সাথে আর একটা তল, একটা বস্তুর সাথে একটা বস্তু, কোনো একটা জিনিসের সাথে আর একটা জিনিস যদি ওর টাচ করে এরকম এরকম মানে থাকে, সেটাকে আমরা ঘর্ষণ বলি, তাই? যখন একে অপরের ওপর কোলাইড করে। সো এইটা হচ্ছে আমরা এখন এখানে এটা ঘর্ষণ, এখন ঘর্ষণের কারণে তাহলে যদি কোনো একটা বলের সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো? ঘর্ষণ বল। ঠিক আছে, এটা তো খুব ইজি ওয়ার্ডে একটা বললাম, ঘর্ষণের কারণে যে বল হয় তাকে ঘর্ষণ বল। বাট এটাকে আমাদের বোঝা লাগবে যে ঘর্ষণ বল আসলে কীভাবে কাজ করে জিনিসটাকে। যখন একটা সারফেস স্মুথ হয় না, মানে এটা একটা স্মুথ সারফেস লেটস সে, বাট যদি সেই সারফেসটা স্মুথ না হয়, মানে এইরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে যদি সারফেসটা এরকম হয়, একটা তল যদি এরকম হয়, সেখান থেকে যদি একটা বাস যাতায়াত করে, এবং সেই বাসে যদি আমি একটা মনে করো একটা চাকা, বাসের একটা চাকা, রাইট, অ্যান্ড বাসের চাকাটা যখন সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতে চাইবে, তো এই যে প্রত্যেকটা মুভমেন্টে যে এরকম এই মানে অসম হয়ে আছে, এই যে মানে তলটা যে লেভেলড না, ঠিক আছে, সেই কারণে এই প্রত্যেকটা ধাপে সে একটা একটা করে বাধা ফিল করবে না। বাধাটাকে ধরে লো এই খাঁজে একটা আছে, এখানে আর একটা খাঁজ আছে, এই খাঁজগুলোতে কি সে যখন সামনে আগাতে থাকবে তাহলে প্রত্যেকটা খাঁজে কি সে বাধা ফিল করবে না, ঠিক আছে। তো এই কারণে তখন আমরা একটা ব্যাক ফোর্স বলতে আমাদের মানে বলতে যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেদিকে যাচ্ছি আমাদের উদ্দেশ্যের বিপরীতে একটা মানে বাধা ফিল পাই, সেটা হচ্ছে আমার ঘর্ষণ বল। ঠিক আছে, এখন সে ঘর্ষণ বল বাধা ফিল পাই আমরা কী বললাম সেটা আমরা আরও ডিটেলটা দেখব। এখন বিষয় হচ্ছে যে যখন আমাদের, তাহলে আমি এখানে একটা পিছনে কি একটা ওয়ার্ড ইউজ করলাম যে পিছন দিকে বাধা পাই। আচ্ছা, তো এটার জন্য আমরা প্রথম যে কথাটা মনে রাখবো ঘর্ষণ বলের, সেটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে, তাই না? এটা প্রথম আমাদের প্রশ্ন হবে। তাহলে এখন যদি আমরা এক মিনিট, ঠিক আছে, এখন যদি আমরা এটা দেখা ট্রাই করি যে আসলে ঘর্ষণ বলটা কাজ করে কোথায়, সেটা মনে রাখবা যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে। এখন দেখি, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে, এটা তো কিছু কিছু জায়গাতে বাঁধবে। বিষয়টা এরকম বলে যে যেদিকে যাচ্ছি বা যেতে চাচ্ছি, যেদিকে যাচ্ছি বা যেতে চাচ্ছি তার বিপরীত দিকে। এমনও হতে পারে যে বল মানে শুরুতে আমি যে ওয়ার্ডটা বললাম, মনে বললাম না, একটু ভুল আছে। বিষয়টা এরকম দেখো, একটা যদি এরকম বাঁকা পাহাড় হয়, ঠিক আছে, এখন এই বাঁকা পাহাড়ের ওপর দিয়ে তুমি যদি এখন যাতায়াত করতে চাও, তোমার একটা বল নিয়ে মনে করো, বা তুমি একটা গাড়ি নিয়ে যাতায়াত করছো একটা বস্তু, ঠিক আছে, তুমি এই দিকে বল দিচ্ছ, বাট ধরে নাও পাহাড়টা অনেক স্লোপি, অনেক ঢালু, যার কারণে তুমি চেষ্টা করে পারলে না, তুমি নিচ দিকে যাচ্ছ, রাইট, হতেই পারে এমন। সেক্ষেত্রে তুমি বল দিচ্ছ উপরে, ঘর্ষণও কাজ করবে উপরে। কেন? কারণ আমি সেকেন্ড টার্মে যে কথাটা বললাম সেটা হচ্ছে কারেক্ট। তুমি যেদিকে যাচ্ছ, অর্থাৎ এটা এখানে কিন্তু তুমি যাচ্ছ, এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হলে আর কোনো কথা নেই। আর দ্বিতীয় কথা, তুমি যেদিকে যেতে চাচ্ছ, তুমি বলবা যে ভাই আমি তো এখানে উপর দিকে যেতে চাচ্ছি, তো কিন্তু আমি যাচ্ছি নিচের দিকে, তাহলে তো আপনার দ্বিতীয় কথাটা তো বাধা আছে। না, দ্বিতীয় কথাটাতে কোনো বাধা নেই, বিষয়টা আবার ক্লিয়ার করি। যেদিকে যাচ্ছ, যখন আমি বলে দিলাম যেদিকে যাচ্ছ, তখন যেতে চাচ্ছ অর্ডার ইউজ হবে না, যখন যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে কাজ করবে। এখন এমনও হতে পারে যে তুমি উপরেও যেতে চাচ্ছ, বাট নিচ দিকেও তোমাকে টানছে, স্বাভাবিক, কারণ একটা ঢালু নিচ দিকেও,
এখন তুমি এমন একটা ফোর্স দিছো, তুমি না তো উপরে যেতে পারছো না তো নিচে থাকছো, মানে তুমি একেবারে এক্সাক্ট ফোর্স দেওয়ার কারণে ওখানে আটকে থেকে যাচ্ছ। তাহলে এখন তোমার কি করবা? এখন তো তুমি না তো কোনো দিকে যেতে পারছো না তো, মানে তাহলে আমার যে মেন বাক্যটা ছিল যে যেদিকে যাচ্ছি বা যেতে চাচ্ছি তার বিপরীতে, তাহলে যেদিকে যাচ্ছি ওটা তো আর কাজ করছে না। কেন? কারণ আমি তো নিচের দিকেও না তো যাচ্ছি না তো উপর দিকে যেতে পারছি। তাহলে এবার তো আমরা দ্বিতীয় টার্মটা আসবো যে যেদিকে যেতে চাচ্ছি। ঠিক আছে, এটা কোথায় আমরা ইউজ করবো? এসব আমরা যখন আমরা সমবেগে যাতায়াত করবো, যখন ত্বরণ বিষয়গুলো থাকবে না, সমবেগে যাতায়াত করবো, বিভিন্ন আরও কেস আছে, আমরা এটা ফিউচারে আরও ভালোভাবে এটা আন্ডারস্ট্যান্ড করবো। আপাতত আমি যে বাক্যটা বললাম সেটাই, যে যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে। ঠিক আছে, আর কোনো কথা নেই। এখন আমরা সেটা থেকে আরও বোঝার চেষ্টা করবো। তাহলে সেটা আমরা যদি এখানকার প্রথম কিনোটে তোমার অ্যাড করি, তাহলে কি সেটা হবে যে যেদিকে হ্যান্ডরাইটিং যাক, যেদিকে বস্তু যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে তার কোন দিকে? বিপরীত দিকে কাজ করবে। ভালো কথা। আচ্ছা, এটা তো আমরা প্রথম জিনিস দেখলাম। হ্যান্ডরাইটিং বেশ খারাপ, কারণ এটা তো লাইক একটা ট্যাবে লিখছি পেন দিয়ে, যার কারণে এটা অবশ্যই বাজেই হবে স্বাভাবিক। তাও চেষ্টা করবো যতটুকু ভালো লেখা যায়। চলো, তাহলে আমরা প্রথম দিকে যেদিকে বস্তু যাচ্ছে তার বিপরীত দিকে আমার ঘর্ষণ বলটা কাজ করে, এটা আমরা প্রথম কথা বুঝলাম। এবার আমরা দ্বিতীয় জিনিসটা দেখার ট্রাই করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আসলে তোমার এই যে বস্তুটা, এটার আসলে ঘর্ষণ বলটার মান কত সেটা আমার জানতে ইচ্ছা করতে পারে। তাহলে দেখা যাক, তাহলে এটার জন্য মনে রাখবা যে এই চ্যাপ্টারে যতগুলো তুমি পড়বা যে ঘর্ষণ বলের মান কত বা ঘর্ষণ বল নিয়ে যত হিসাব করো, সবসময় আমরা একটা সূত্রই কাজে লাগাবো, সেটা হচ্ছে F = μr। তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, নতুন একটা ইয়ার সাথে ইন্ট্রোডিউস হলাম, নতুন একটা ইকুয়েশনের সাথে, যে F = μr। ঠিক আছে, পরিচয় দেখা যাক। পরিচয় যদি আমরা দেখতে যাব, তাহলে এখানে যেটা F, সেটাকে আমরা কি নাম দিয়েছি? ফ্রিকশন ফোর্স ছোট f দিয়ে প্রকাশ করবো। তাহলে এটা হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে মিউ হচ্ছে আমার ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, আমরা বোঝাই যাচ্ছে যে কোনো একটা কেসের জন্য মিউ হয় বলে দিবে, অথবা সেটা ফিক্স থাকবে, এরকম একটা বিষয়। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক। আর কি, এইটা হচ্ছে আমাদের এই জিনিসটার, মানে এই টপিকটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটা ফাইন্ড আউট করার উপরেই ডিপেন্ড করবে যে আমরা ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স বের করতে পারবো কি পারবো না। তাহলে আরে যেটা বাংলা না হবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কি নাম? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বানান কি, যাই হোক, প্রতিক্রিয়া বল। তাহলে আমরা তিনটা জিনিসের নাম দেখলাম, যে F = μr। তাহলে এখন আমি তোমাকে কি বললাম, যে প্রতিক্রিয়া বলটাই আমাদের মেন ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ। তাহলে আমরা এখন চলো আমাদের সবচেয়ে মেন চ্যালেঞ্জের সমুদ্রে ডুব মারি, যে এই প্রতিক্রিয়া বলটা আমরা কীভাবে বের করব, সেই জিনিসটা এখন বোঝার চেষ্টা করব, আর এর মান কীভাবে আসবে। ঠিক আছে, চলো, তার জন্য আমাদের কেস স্টাডি করা শুরু করতে হবে। কেস স্টাডি মানে এখন বিষয়টা এরকম যে এটা মাল্টিপল কেস হতে পারে, যে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আর এর মান বের করব। তো এখন কোন ক্ষেত্রে কীভাবে বের করবো সেটা যদি তোমার প্রশ্ন হয়, তাহলে সেটা এখন আমরা ফাইন্ড আউট করা শুরু করব। সবচেয়ে ইজিভাবে আগে শুরু করি। সবচেয়ে ইজিভাবে মানে কি, একটা সবচেয়ে ইজি কী হতে পারে, তোমার এরকম একটা লাইক এটা একটা রাস্তা, এখন এই রাস্তার ওপর তোমার একটা বস্তু, তাহলে একটা রাস্তা যেখানে একটা বস্তু আছে, তোমার বস্তুটা স্থির আছে। এখন তুমি যেটা করলা, যে বস্তুটাতে সামনের দিকে একটা ফোর্স প্রয়োগ করলা, তাহলে সামনের দিকে কী করলা, সামনের দিকে তুমি ফোর্স প্রয়োগ করলা। তাহলে এই সামনের দিকে ফোর্স প্রয়োগ করার ফলে কী হবে, সেটা তোমার সামনের দিকে যাতায়াত করা শুরু করবে। মিনিট, তাহলে তুমি যখন সামনে ফোর্স প্রয়োগ করলো, তখন তোমার সেই ফোর্সের কারণে বস্তুটা সামনের দিকে যাতায়াত করা শুরু করবে। ফোর্সটা ধরে নাও F। তাহলে এখন বস্তুটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? ফ্রিকশন ফোর্স কাজ করবে সবসময় এইভাবে। ঠিক আছে, মানে যে তল দিয়ে যাচ্ছ সেই তলে যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে। তাহলে আমরা ফ্রিকশন ফোর্সও বের করলাম। এখন আর কোথায় পাবো?
আর পাওয়ার জন্য আমরা আরেকটা সুন্দর জিনিস এখানে লিখবো, অনেক ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে আর সর্বদা কি সর্বদা সর্বদা কে আর সর্বদা তলের সাথে কি লম্ব। তাহলে আমরা এটা আপাতত লিখি, আমরা তো বুঝবো, এমন না যে না বুঝে লিখে দিলাম। তাহলে আর হচ্ছে তলের সাথে লম্ব। এখন এটা বোঝার পর তখন আমরা বোঝানো শুরু করি যে আর কি, আর হচ্ছে তলের সাথে লম্ব। তাহলে এখন এটার পর আমরা তাহলে আবার ফ্রিকশন ফোর্সটা ঠিক করি। আচ্ছা, ফ্রিকশন ফোর্স কিন্তু তলের সাথে লম্ব না, এটা কি তাহলে? এটা হচ্ছে তল বরাবর। তাহলে তল বরাবর কি কেবল বলবো, সাথে এটাও বলতে পারো যে বেগের বিপরীতে, মানে কি বলেন না, বেগ বলবো বা বস্তু যাতায়াতের বিপরীতে, সেটা আর এখানে লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এখানে ইতিমধ্যে আগে লিখেছি প্রথম লাইনই সেটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের বিষয় একটা বুঝলাম, আর আরেকটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বলের বিষয় বুঝলাম। এখন এটুকু তো কেবল বাংলা ভাষায় লিখলাম, এখন দেখা যাক ম্যাথে আসলে কীভাবে। প্রতিক্রিয়া বল আমরা কি বললাম, তলের ওপর লম্ব। এখানে তল কোথায় বলতে পারবা? অবশ্যই এই বাহুটা কি তল না, নিচ দিকে যে দাগ আছে সেটা হচ্ছে আমার তল। তাহলে এখন তল যেহেতু এটা, ঠিক আছে, আমরা এখানে আবার ফিরে আসি। এখানে তল কোথায়? এইটা তল। তাহলে এই তলের ওপর লম্ব, তাহলে অলওয়েজ এদিকে, অলওয়েজ না, এই পার্টিকুলার ক্ষেত্রে অলওয়েজ এদিকে, এই পার্টিকুলার ক্ষেত্রে। কেন? কারণ তল যদি এরকম হয়, এরকম যদি একটা বাঁকা মাটি হয়, তাহলে সেই বাঁকা মাটির লম্ব কিন্তু এদিকে। আবার মাটিটা যদি এইরকমভাবে বাঁকা হয়, তাহলে এরকম বাঁকা মাটির লম্ব এই দিকে। তাহলে যেরকমই মাটি হোক, মাটি মানে কি বুঝাচ্ছি, যে তলটার উপর দিয়ে আমার গাড়িটা যাচ্ছে, বস্তুটা একে অপরে যাতায়াত করছে, সেই মাটিটার উপর যে লম্ব, সেই লম্বটা। তাহলে এখন লম্বটা আমরা মার্ক করি। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারবো যে উপর দিকে কি থাকবে, তাহলে উপর দিকে আর। আচ্ছা, আমরা এখন আরও বের করলাম। এখন আর বের করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার আরেকটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা আমরা ফাইন্ড আউট করবো। দেখা যাক কী বাকি আছে আর বলো। সেটা হচ্ছে আমার নিচ দিকে যে এমজি আছে, এইটা। তাহলে কি আমরা এখন সবগুলো দেখি, একটা বস্তু, যে বস্তুকে আমি সামনের দিকে একটা ফোর্স দিচ্ছি, সেই ফোর্সের কারণে সে সামনের দিকে যেতে চাচ্ছে বা যাচ্ছে, যাই হোক, তার কারণে তার বিপরীতে এফ একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। আচ্ছা, ভালো কথা। এখন এফ ফ্রিকশন ফোর্স বের করার জন্য আমার সূত্র কি জানি, মিউ আর, যেখানে মিউ হচ্ছে একটা ঘর্ষণ গুণাঙ্ক, যেটা উদ্দীপকে দিয়ে দিবে, কোনো প্যারা নেই, বাট আর এর মান উদ্দীপকে দিবে না। আর এর মান আমাদের বের করতে হবে বিভিন্ন তথ্যের সাপেক্ষে। এই ক্ষেত্রে এখন আর এর মান কীভাবে পাবো? আর এর মান পাওয়ার জন্য আমাদের এই আরটা ধরে নাও লিখিনি আপাতত, আর পরে লিখছি আমরা। আরেকটা জিনিস আছে এমজি, এটা আমাদের লিখে দিতে হবে, কারণ স্বাভাবিক, কারণ এই পুরো তো বস্তুটারও তো নিজের ভর আছে, সেটাও তো আমাদের কনসিডার করা লাগবে। এবং বস্তুর ভর সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে? আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে দিয়ে দিলাম, কারণ কি, এটা যদি মাটি হয় তাহলে এটা একেবারে কেন্দ্রের দিকে হবে না, সেটাই। এবং তারপরে আর একটা কী বাকি থাকলো, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, অর্থাৎ যেটা আমাদের সবসময় তলের সাথে লম্ব দিকে উপরে হবে। তো তলের সাথে লম্ব দিকে উপরে প্রতিক্রিয়া বল পেলাম। এখন এই প্রতিক্রিয়া বলের যে মানটা পাবো, সেটাই হবে আমার ফ্রিকশন ফোর্স বের করার জন্য আর এর মান। তাহলে এই ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে দেখো তো, মানে উপর দিকে আর নিচ দিকে একমাত্র এমজি এবং আর বাদে কেউ নাই। এখন জিনিসটা এভাবে লিখবে সবসময়, একটা ইকুয়াল চিহ্ন দিবা, একটা ইকুয়াল চিহ্ন দিবা, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এক পাশে লিখবা তোমার তলের উপর দিকে যা যা আছে, আর এক পাশে লিখবা তলের নিচ দিকে যা যা আছে। ভালোভাবে লক্ষ্য করো, এক পাশে লিখবা তলের উপরে যা যা আছে, ধরে নাও আর কিছু আছে কি উপর দিকে? না, এই রিঅ্যাক্ট্যান্ট ফোর্স বাদে আর কিছু নেই। সো উপর দিকে আর আছে কেবল, আর কেউ নাই। নিচ দিকে এমজি বাদে কেউ আছে? না, কেউ নাই। তার মানে এটা হচ্ছে এখানে, এবং এটাই হচ্ছে এই পার্টিকুলার কেসের জন্য তোমার আর ইকুয়াল টু, মানে আর এর মান। এবং এখানে যে আর এর মানটা পাবো, সেই আর এর মানটা যদি আমরা ওই সূত্রে বসাই, কোন সূত্রে? এফ ইকুয়াল টু মিউ আর। আমরা ম্যাথ পরে করবো, ম্যাথ নিয়ে কোনো প্যারা না, ম্যাথ ইজি, জাস্ট আর এর মান বের করাটা আমাদের মেন টাফ চ্যালেঞ্জ। তাহলে যখন আমরা এই এফ ইকুয়াল টু মিউ আর এর আরটা বসাবো, তখন আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এটা তো বেশ সহজ ছিল, আমরা হাসি খুশিভাবে করলাম। এখন বিষয়টা যদি একটু কঠিন হয়ে যায়, তাহলে আমাদের দেখা যাক কঠিন বিষয় কেমন হতে পারে।
দেখো তো, আমরা কি মনে আছে না যখন এই ভেক্টর করেছিলাম তখন একটা খুব সুন্দর নাম্বার পড়ে এসেছিলাম যে কোনো বস্তু টানা কঠিন নাকি মানে পুশ করা কঠিন নাকি পুল করা কঠিন, টানা নাকি ঠেলা। আমরা সেখানে দেখেছিলাম যে ঠেলা কঠিন। এখন দেখা যাক ঠেলা আসলে কঠিন হয় কি হয় না, সেটার ওপর আমরা পুরা ম্যাথটা করবো বা এটা বোঝার চেষ্টা করবো। এবং এখানে আমরা ওখানে কিন্তু এগুলো পড়েছিলাম আর কি, সেম জিনিসই পড়েছিলাম, বাট ওখানে বিস্তারিত পড়িনি, এখানে বিস্তারিত হয়তো পড়বো। এখানে ফ্রিকশনটাও আমরা হিসাব করবো, আরও অনেক কিছু দেখবো। তো চলো আমরা এখন তুলনা করার জন্য মানে এই এক পড়াতে যাতে আমাদের 2টা চ্যাপ্টারে হয়ে যায়, মানে 2 চ্যাপ্টার বলতে ওখানকার ওই নাম্বারটা হয়ে যাবে, এটাও যাতে হয়ে যায়। তাহলে দেখো তো, আমরা একটা ধরনেরভাবে তল, এইখানে একটা তল আঁকালাম আর এইখানে একটা তল আঁকালাম। তাহলে আমরা 2টা ডিফারেন্ট তল আঁকাচ্ছি, 2টা ডিফারেন্ট ম্যাথ মানে হিসাব করার জন্য। আচ্ছা, প্রথম ক্ষেত্রে একটা বস্তু আঁকালাম, এইখানে ধরুন একটা বস্তু, ভালো কথা। আর দ্বিতীয় ক্ষেত্রেও আর একটা বস্তু আঁকাবো, 2 ক্ষেত্রে 2টা। আমরা অনেক সময় রাউন্ড রোলার বলে, যে একটা রাউন্ড রোলার, ঠিক আছে, কোনো প্যারা না, তুমি রাউন্ড রোলার হোক, একটা বক্স হোক, একটা ঠেলা গাড়ি হোক, যাই হোক, আমরা একটা বস্তু দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করলাম। এখন সেই জিনিসটাকে আমরা ফোর্স দেব। এখন যখন বলা হয়েছে যে তোমার সেই ফোর্সটা ঠেলা হচ্ছে, ঠেলা, আচ্ছা, ঠেলাটা না একটা কি, অবভিয়াসলি একটা পার্টিকুলার কোণে। কারণ কি, যদি একটা কোণে না হয়, তুমি যদি এরকমভাবে ঠেলো না, এরকমভাবে ঠেলছো কাউকে, তাহলে কি হচ্ছে, তুমি দিন শেষে এই সূত্রটাতে আবার ফিরে চলে আসছো না, একেবারে প্যারালাল, মাটির সাথে প্যারালাল তুমি এভাবে ঠেলাঠেলি করছো না। হ্যাঁ, অবশ্যই, তার মানে এখানে কোনো লাভ হচ্ছে না, মানে তাহলে তো ঘুরে ফিরে আগের ক্যাটাগরি যেটা আমরা করলাম সেটাই। সো এই জন্যে এখানে যেটা হয় যে এখানে মূলত একটা কোণে। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মনে করো যে এই দিকেও যদি এরকম করো, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, অথবা এভাবে করো, কোনো লাভ হচ্ছে না। কেন? কারণ তুমি দিন শেষে অক্ষের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে, অক্ষ বলতে তলের সাথে তলের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট ক্যাটাগরি যেটা আমরা অলরেডি দেখালাম। তাই সেকেন্ড ক্যাটাগরি দেখার জন্য বা এবার টানা ঠেলার হিসাব করার জন্য আমরা মূলত যে জিনিসটা দেখি সেটা হচ্ছে একটা কোণে করা, একটা কোণে সেই জিনিসটা ঠেলা, মানে একটা এইরকমভাবে, এইভাবে, হ্যাঁ, এইভাবে আমি একটা ফোর্স প্রয়োগ করবো, এভাবে, ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে এভাবে যখন আমি একটা ফোর্স প্রয়োগ করবো, তো আমার কালারটা আমি চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে হয়তো ভালোভাবে বোঝানো যাবে। এইভাবে যখন আমি একটা ফোর্স প্রয়োগ করছি আর এটা কি ঠেলছি, এভাবে ঠেলছি, আর এবার কী করবো, টানবো। তাহলে টানার ক্ষেত্রে এটা হবে এইরকমভাবে একটা তীর যাবে এইদিকে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার ঠেলাটা আমরা কীভাবে হিসাব করবো, হিসাবটা ভালোভাবে লক্ষ্য করবা। হিসাব করার জন্য আমরা আগে দেখি যে কত কোণে করছি। আমরা মূলত এরকমভাবে একটা ডট 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 করবো। কেন? এই ডট ডট ডটের সাথে আমরা একটা থিটা কোণ মেজার করব। এই ডট ডট কোথায় পাচ্ছি? এই ডট ডট কোনো কিছু প্যারা নাই, তাও এখানে যাহা লেখা এখানেও তাহাই লেখা, মিডিলের এই চিহ্নদের টানাও একই বিষয় আছে। তুমি যদি এখান থেকে টানো, তাহলে এখানে একটা কি থিটা ক্রিয়েট হবে না? আমার এই ড্রয়িংটা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, আমি কিন্তু এই কী বলার নাম গ্লোয়িং পেন দিয়ে বোঝাচ্ছি। তো এখন এইখানে যে একটা থিটাটা ক্রিয়েট হচ্ছে, এই থিটাটা যে ক্রিয়েট হচ্ছে, সেই থিটাটা এখানেও বলো কি এই তলের সাথে একটা প্যারালাল তলের সাথে বলো সেম জিনিসই, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাও সেম, এটা এইখানে একটা থিটা পাবো। সো এই থিটাটা লিখছি, ওই থিটাটা কত হবে, মানে থিটা তো সেটাই হবে, সেটা কত সেটা পরে আমরা দেখছি। এটাকে আপাতত থিটা নাম দিলাম আমরা, আর এখানে থিটা নাম দিলাম, ভালো। তাহলে এখন আমরা কি করব, আমরা এই জিনিসটাকে উপাংশে ভাগবো। উপাংশ কোথা থেকে শিখেছি? ভেক্টর থেকে শিখেছি, মনে আছে? কারণ উপাংশে যখন এই জিনিসটাকে ভাঙবো, তখন আচ্ছা এই জিনিসটাকে আমি যদি বলি যে এখানে আসলে কাজ করছে, আমি বলতে পারবো না অ্যাট দ্য সেম টাইম এখানেও কাজ করছে, রাইট? আমরা জাস্ট এই জিনিসটাকে অর লাইন অফ মানে অ্যাকশান বরাবরই, লাইন অফ অ্যাকশান এবং লাইন অফ ডিরেকশান চেঞ্জ না করে আমরা এই লাইনের আরেকটা জায়গাতে তাকে শিফট করতে পারবো। এই শিফট এটা করা যায়, ঠিক আছে। এটা হায়ার স্টাডিজে, মেকানিক্সে এটা প্রচুর প্রয়োজন পড়ে এরকম শিফটিং করা। তো যাই হোক, আমরা এখন দেখা যায় তো এই যে শিফট করলাম, শিফট করে আমি এই জায়গাটাতে লিখতে পারবো না, তো আমি এখানে ওই সেম তীর চিহ্নটা আমরা এখন এই জায়গাটাতে লিখছি, সরি ডট ডট হয়ে গেল। আচ্ছা, তখন তীর চিহ্নটা যেন আমরা এখানে লিখলাম, তারপর আমরা কি দেখব যে ওই সেম অ্যাঙ্গেলটা বজায় রাখলাম। এখন দেখো তো এইটা যদি আর এই দুটো দাগকে সেম হিসাব করো, এটাও যা দাগ এটাও তাই দাগ, দাগ নিয়ে কখনো পেরাবো না। তাহলে এইখান বরাবর যদি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সেম বলবো না আমরা?
অবভিয়াসলি সেম বলবো। কীভাবে আসে এটা, এটা তো আমাদের জানাই আছে। তাও আমরা দেখি যে এটার বিপরীত এইটা, আর এইটার বিপরীত এটার একান্তর হলো এটা, রাইট? আর এটার বিপরীত হলো, বিপরীত বলছি, বিপ্রতীপ হলো এটা। সো এখান থেকে আমরা বলতে পারছি যে যাহাই এখানে থেটা তাহাই এখানে থেটা। তো এখানে আমরা ধরে নাও থেটাটাকে এই নতুন নামে লিখছি, সেটা হচ্ছে এখানে থেটা, ওয়েট, থেটা। হ্যাঁ, তো এখন এখানে থেটা যখন লিখলাম, থেটা লেখার পর যেটা হচ্ছে যে ওয়েট এ মিনিট, সরি, আচ্ছা। তো এখন আমরা এখানে আবার ফিরে আসি। তাহলে এখন আমরা এই যে এক অ্যাক্সিস থেকে আরেক অ্যাক্সিসে শিফট করলাম, এরপর আমরা যেটা করব যে এখন আমরা এটাকে ভেক্টর বিভাজন করব। ভেক্টর বিভাজন আমরা কোথা থেকে শিখেছি? অধ্যায় বলেছি ভেক্টর চ্যাপ্টার থেকে। তাহলে এখন ভেক্টর বিভাজন করার পর আমরা কি জানি? যার সাথে থেটা তার সাথে কস, যার সাথে থেটা না তার সাথে কি সাইন। সো এটাকে আমরা যদি দুইটা ডিফারেন্ট ভেক্টরে ডিভাইড করি, তাহলে একটা ভেক্টর যাবে এই দিকে, আরেকটা ভেক্টর আসবে ঠিক এই দিকে, তাই না? এদেরই তো লব্ধি এটা। তাহলে যার সাথে থেটা তার সাথে কোর্স, আচ্ছা মানে তার সাথে কস, সরি, এখানে একটা জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে আমি এফ ফোর্সে প্রয়োগ করছি। তাহলে কি ফোর্স প্রয়োগ করছি? এফ, এখানে লেখা বলে গেছে। এবং এখানেও সেম, অবভিয়াসলি আমরা যেহেতু তুলনা করছি সেম ফোর্স দিয়ে তুলনা করব। তাহলে এটাকে যেন আমরা ভাঙলাম, তখন এরকম ডিজাইন পেলাম, যেখানে আমি উপরেরটার নাম বললাম যে এফ কস থেটা, ভালো কথা, আর নিচেরটার নাম আবার আমি বললাম এফ সাইন থেটা। কেন? এটা তো মূলত লম্বাংশ বিভাজন করার যে টপিক, সেটাই, যেটা আমরা ভেক্টর ইতিমধ্যে দেখে এসেছি। আচ্ছা, তাহলে এফ কস থেটা পেলাম, এফ সাইন থেটা পেলাম। এটাকে কি করব? এটাকেও কি আমরা অনুরূপভাবে সেম কাজ করতে পারি না? আমি এটাকে একটু, হ্যাঁ, আচ্ছা, তো এটাকেও আমরা কি করব যে এটাকে দুইটা ভাগে এভাবে ভাগ করতে পারবো। এইদিকে একটা যাবে, এখন একটা যদি এই দিকে যায়, তাহলে আরেকটা কোন দিকে যাবে বলতে পারবো? আমি কি বলতে পারবো না? আরেকটা ঠিক এই দিকে যাবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। দাও, এটা তো যদিও ভেক্টরে পড়ে আসা, তো আমরা আরেকবার দেখা দিই যে এটার লাইন অফ অ্যাকশন এই দিকে। তো একে যখন তুমি ডিভাইড করছো, একটা এই দিকে যদি কস পাও না, আর একটা নিচ দিকে পাবা। কারণ কি? আমরা সামান্তরিক ভেক্টরের সূত্র কি জানি? যদি একটা সামান্তরিকের দুইটা বাহু, তাহলে তার যেটা কর্ণ, সেই কর্ণটাই হচ্ছে লব্ধি। তাহলে এই দিকে আবার যদি এইটা কর্ণ হয়, তাহলে এটা কার কর্ণ হওয়া পসিবল? একমাত্র এই দিকে যাতায়াত করলে না। সো এইভাবে তখন আমরা এটা করব যে দুইটা ডিফারেন্ট কেসে দুইটা ডিফারেন্টে লম্বাংশে ডিভাইড করে দিলাম। লম্বাংশে ডিভাইড করলে কি কী হবে? হবে না। এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এফ কস থেটা আর এফ সাইন থেটা, ঠিক আছে? এই দুইটা নামে, এফ কস থেটা এবং এফ সাইন থেটা নামে আমরা দুইটা লম্বাংশে ডিভাইড করলাম। এবার ডিভাইড করার পর আমরা যেটা দেখব, সেটা হচ্ছে আরেকটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এমজি, অর্থাৎ মাটিতে ভর, মানে মাটির নিচে ভর বলছে ওজন। তাহলে এইখানে আমি কি বলতে পারবো না যে এটার এমজি তোমার এইভাবে কাজ করবে? দাও তো, এভাবে এমজি এটার কাজ করবে, আর এটারও এমজি এভাবে কাজ করবে অবভিয়াসলি। আর ফ্রিকশন ফোর্স কোথায় কাজ করে বলো, মনে আছে কিনা তোমাদের? অবশ্যই মনে থাকার কথা। ফ্রিকশন ফোর্স সবসময় তলের সাথে কোন দিকে কাজ করবে? যেদিকে আমি যাতায়াত করছি তার বিপরীত দিকে। আমি এদিকে যাতায়াত করছি, এখন আমি এই দিকে যাতায়াত করছি। দেখো, আমি যেহেতু এদিকে টানছি, তার মানে এদিকে যাতায়াত করছি। আর এক্ষেত্রে যেহেতু আমি এদিকে ঠেলছি, তার ঠেলার কারণে এই সামনের দিকে আগাবে, তার মানে অবভিয়াসলি এই দিকে হবে আমার ফ্রিকশন ফোর্সটা। তাহলে এই দিকে যেহেতু ফ্রিকশন ফোর্সটা হবে, সো এখানে আমি আরেকটা তীর চিহ্ন দিলাম। এই লাল তীর চিহ্ন তাহলে কী রিপ্রেজেন্ট করছে? উত্তর হচ্ছে আমাদের ফ্রিকশন রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখানে ছোটো হাতের এফ লিখলাম, আর এখানে ছোটো হাতের এফ লিখে দিলাম। আবার এখানে নিচ দিয়ে কী কাজ করছে? নিচ দিকে কাজ করছে হচ্ছে আমাদের এমজি, তাহলে এখানে এমজি লিখে দিলাম। তাহলে এখন দুইটা কাজ হলো আমাদের। তাহলে ফাইনাল কী কাজ আছে? আমাদের উদ্দেশ্যটাকে আমরা এখন করছি এটা কি বলো তো? আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আর এর মান বের করা। আর মানে কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? সর্বদা তলের সাথে লম্ব বরাবর। আই রিপিট, তলের সাথে লম্ব বরাবর। তাহলে তলের সাথে লম্ব বরাবর আমরা যদি আর একটা এভাবে অ্যারো দেই, এভাবে আমরা উপর দিকে যদি একটা অ্যারো দেই, দেখো তো, তাহলে দুইটা যখন অ্যারো উপর দিকে দিয়ে দিলাম, সাথে সাথে কি আমি বলতে পারবো না এই অ্যারোগুলোর যে দিক, এই অ্যারোগুলোর দিকে কি আমাদের মূলত, এই কালিটা ফুটছে না, এই অ্যারোগুলোর দিকে কি আমাদের আর কাজ করছে না? এই অ্যারোগুলোর দিকে কিন্তু আমাদের আর কাজ করছে। এবার আমরা কাজ শেষ, আমাদের এখানে আর কিছু বেছে নেই।
আমাদের এখানে আপাতত আর কিছু বেঁচে নেই। এখন আমরা হিসাব করা শুরু করবো। এখানে আমরা কী শিখলাম একটু আগে শিখলাম যে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে উপরে যা আছে তা একদিকে লিখবো, নিচে যা আছে তা আর একদিকে লিখবো। এটা দিয়ে মূলত আমরা এইভাবে ধর নির্ণয় করবো আর এর মান। দেখো বিষয়টা এইভাবে না যে এগুলো আরও ভালোভাবে বোঝানো যায় বা অনেক ডিটেল, এবং এগুলো অনেক ফ্যাসিনেটিং টপিক, ঠিক আছে? এগুলো বেশ সুন্দর, ঠিক আছে? হায়ার স্টাডিজ এগুলো বেশ ভালোই লাগে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন পড়া হয় তখন এই জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট বা মজাদার লাগে, অনেক রিয়েল লাইফ প্রবলেম সলভ করে তখন। বাট এখানে এখন যেহেতু আমরা এইচএসসি লেভেলে আছি বা এখন যেহেতু আমাদের এক্সামটা কাছে চলে এসেছে, সো এখন আর অত ডিটেল বা অত ফিল নিয়ে বিষয়টা পড়ার কোনো মানে নেই, বা অত বেসিক মানে কি আমরা বেসিকের থেকেই পড়ছি, এমন না যে কোনো কিছু বাদ করছি, ইনফ্যাক্ট আমরা বেসিক থেকেই পড়ছি, ঠিক আছে? বাট আমরা অত অ্যাকুরেসি বিশিষ্ট অধিক জ্ঞানগুলো অ্যাভয়েড করছি কেন? কারণ আমাদের এখন না তো ওটার কোনো প্রয়োজন, না তো সেটা এমন না যে সেটা পড়লে তোমার খুব উপকার হবে, না পড়লে খুব অপকার হবে, ঠিক আছে? তবে আমাদের যেহেতু এক্সাম খুবই কাছে, আমাদের আর হাতে 2 মাস মতো আছে, সো আমরা কেবল ওয়ার্ড বাই ওয়ার্ড সেগুলোই পড়বো যেগুলো আমাদের প্রয়োজন, যা প্রয়োজন নেই তা আপাতত অ্যাভয়েড করবো। সেগুলো পড়ার জন্য টাইম আছে। আমরা যদি অ্যাডমিশন ফেজে মনে করো আমরা যদি জানতে ইচ্ছা করছে অ্যাডমিশন ফেজে আমি আরও হার্ড জিনিস পড়বো, তখন তুমি পড়তে পারো। অ্যাডমিশন ফেজ তোমার এইচএসসিটার পরে, কারণ এইচএসসি আপাতত আর 2 মাস হয়েছে। এই 2 মাসে আমাদের যেটা করতে হবে যে সবচেয়ে মিনিমাম টাইমে সবচেয়ে ম্যাক্সিমাম ইফোর্ট, তার মানে যে জিনিসটা আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, যে জিনিসটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কেবল সেই জিনিসটাতে ফোকাস দেবো। যে জিনিসটা আমাদের প্রয়োজনীয়তা কম, সেই জিনিসটাতে আমরা আপাতত কম দেবো। অনেকে এটা থেকে এইভাবে বলে যে সব পড়াচ্ছে না, বা এমনি র্যান্ডম হুইবিজিবি ওয়ার্ড চালাই দিচ্ছে, বা এমনি সহজে বোঝা যাচ্ছে এমন কথা বলছে, বা ডিটেলে বলছে না। বাট বিষয়টা এরকম যে ডিটেলে বলতে হলে না, তোমাদের যখন ফার্স্ট ইয়ারে পড়ো তখন, যখন তুমি এইচএসসি তার 2 মাস বেঁচে আছে, তখন আর ডিটেলে বলার কিছু বয়স বেঁচে নেই। তখন তুমি অলরেডি তোমার পা মাটিতে ঠেকে গেছে, ঠিক আছে? এখন আর ডিটেল পড়ার কিছু নেই। তুমি বিষয়টা পিঠটা দেওয়ালে লেগে গেছে বলে এখন তুমি আর শেষ মুহূর্তে নিজেকে সর্বোচ্চ প্রিপারেশন করতে চাও। তো যাক, ওগুলা আউটসাইড টক বলে লাভ নেই, আমরা আমাদের কাজে ফিরে আসি। আমরা কি বললাম? আমরা একটা সুন্দরভাবে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন সুন্দরভাবে দেওয়ার পর আমরা কি করব? 2 দিকে 2টা ডিফারেন্ট জিনিস লিখব। তাহলে লেখা যাক। তা এই কালিটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা একটা ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমরা কি বললাম? যে 2 দিকে, একদিকে উপরে যা আছে তা লিখবো, আর একদিকে নিচে যা আছে তা লিখবো। এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। এখানে বলো তো প্রথম ক্ষেত্রে উপরে কি আছে? আর বাদে কি কেউ আছে? উত্তর হচ্ছে না। তার মানে এক পাশে আর এক পাশে কি আছে? এবার হচ্ছে মজার বিষয়। এবার আগে কেবল এমজি থাকলেও এবার এমজির সাথে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এফ সাইন থেটা, রাইট? আর এক দিকে যাই, আমরা একটু ডান দিকে সরে চলে আসি। এবার উপরে কে আছে? এবার কিন্তু এফ সাইন থেটা আছে, বাট নিচে না। এবার এফ সাইন থেটা উপরে আছে, তার মানে এবার এই দিকে হবে, রাইট? অবশ্যই। আর নিচ দিকে কি এমজি বাদে আর কিছু আমরা দেখতে পাচ্ছি? 2 চোখ দিয়ে? উত্তর হচ্ছে না। তার মানে এমজি বাদে কেউ নাই। এখান থেকে আমরা আরটা যদি হিসাব করে নিয়ে নিই, তাহলে কি পাবো? আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থেটা, ঠিক আছে? তাহলে এখানে এমজি মাইনাস এফ সাইন থেটা যখন করার পর আমরা যেটা দেখতে পাবো যে আমরা নতুন সূত্র ওয়ার্ডটা ইউজ করা ভুল, বাট আমাদের এই নতুন ক্যাটাগরিতে যেটা এফের আর এর যে সূত্র আসবে, সেটা আমরা কি এগুলো মুখস্থ করব? ডিপেন্ড করে তুমি আসলে জিনিসটা কীভাবে বুঝছো। আমি জীবনে এটা মুখস্থ করিনি, কারণ এটা মুখস্থ করার জিনিস না। এটা আসলে এটা যদি কেউ একবার, আমি এতক্ষণ যা বললাম তা যদি কেউ না বুঝে, সে আরেকবার রিমাইন্ড করে ইজিলি বুঝবে। আমি কোনো হার্ড কথা বলিনি, কোনো কেতাবের কথা বলিনি। কেতাব বলতে বই, কেতাব, উপন্যাসের কথা বলিনি। আমি খুব ইজি ভাষায় সবচেয়ে ম্যাক্সিমাম ইজিভাবে এক্সপ্লেন করে দিয়েছি। তো এখন কেউ যদি সেই জিনিসটাই ভালোভাবে পড়ে, আই রিপিট, কেউ যদি সেই জিনিসটা ভালোভাবে পড়ে, তাহলে এখানে যেটা আমরা 1 মিনিট এখানে অপেক্ষা করো। আচ্ছা, ঠিক আছে। তো এখন তো আমরা জিনিসটা বুঝলাম যে এটা কীভাবে কাজ করছে বা এটা আরও কি।
বাট এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আসলে আমরা এটা বের করে কি ফাইন্ড আউট করলাম। এটা বের করে আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে টানা সহজ নাকি ঠেলা সহজ। এখন টানা সহজ না ঠেলা সহজ এটা কীভাবে আমরা কনক্লুশন করব? আচ্ছা, আমরা কি জানি, কীভাবে বোঝায় সহজভাবে? আচ্ছা, সহজভাবে এভাবে বলো, নিউটনের তৃতীয় সূত্রটা আসলে আমাদের কী বলে? নিউটনের তৃতীয় সূত্র আমাদের যেটা বলে, যেটা মানে প্রতিক্রিয়া এবং বল এবং প্রতিক্রিয়া বল ইকুয়াল হয়। তার মানে কোনো একটা যদি কাজ করতে যাও তাহলে তুমি যে পরিমাণ ফোর্স দিবা তার প্রতিক্রিয়া ফোর্সও সেম হবে। তো এখানে আমরা আরকে কী নাম দিচ্ছি? আর এর নামে কিন্তু প্রতিক্রিয়া বল। সো আমি এখন যদি বলি যে কোনো একটা কেসে প্রতিক্রিয়া বল বেশি হওয়া মানে কি? সেখানে বল বেশি, কারণ কি নিউটনের তৃতীয় সূত্র বলছে যাহাই বল তাহাই প্রতিক্রিয়া, না যাহাই বল না, মানে যাহা বলের মান তাহাই প্রতিক্রিয়া বলের মান, দিক ডিফারেন্ট। তাহলে বলের মান প্রতিক্রিয়া বলের মান সমান। সো যদি বল বেশি হয় প্রতিক্রিয়া বলও বেশি হবে, প্রতিক্রিয়া বল কম হয় তাহলে মেইন বলও কম হবে। তাহলে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়া বল কিন্তু প্রথম ক্ষেত্রে বেশি, দ্বিতীয় ক্ষেত্রে কম। কীভাবে আমরা প্রথম ক্ষেত্রে বেশি দ্বিতীয় ক্ষেত্রে কম বললাম? খুব ইজিলি দেখো, যদি তার ভর ধরুন একটা 100 কেজির বল, 100 কেজি বলের ওজন কত? 100 × 9.8 অর্থাৎ জি, তার মানে 980। তাহলে 980 নিউটনের সাথে তুমি যাই যোগ করো, 1, 2, 5 যাই যোগ করো, সেটা কি বড় না 980 থেকে বড়? অবশ্যই। 980 থেকে বিয়োগ করো তো সেম জিনিস, কী পাবা? অবশ্যই 980 থেকে ছোটো কিছু একটা পাবা। সো এখান থেকে আমরা কী বলতে পারছি যে এই আর এটা কি? এটা হচ্ছে টানা, না সরি টানা কেন বলছি, এটা হচ্ছে ঠেলা। এই জিনিসটার নাম লিখে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে ঠেলা। তাহলে তুমি ঠেলার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, আর এটা কি টানার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, তুমি টানার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আর এর মান রেসপেক্টিভলি কম দেখতে পাচ্ছি, বাট ঠেলার ক্ষেত্রে কিন্তু আর এর মান বেশ বড়। তাহলে এখান থেকে আমরা যে কনক্লুশনে আসবো সেটা হচ্ছে যে টানতে লেস, মানে টানতে যদি চাও, টানা মানে কি? পুল। তাহলে পুল করতে রেসপেক্টিভলি লেস অ্যামাউন্ট অফ ফোর্স প্রয়োজন। সো এখান থেকে বলবো যে পুল করা ইজিয়ার, পুশ করা হার্ডার, ঠেলা হচ্ছে হার্ডার। তাহলে এখান থেকে আমাদের এই পার্টটা হচ্ছে আমরা এখান থেকে বলবো যে এটা হচ্ছে। এখন তোমার যদি একটা মিউ দিয়ে দেয়, একটা গুণাঙ্ক দিয়ে দেয়, সেই গুণাঙ্কটা তুমি যদি এই আর এর এই মানটার সাথে গুণ করে দাও, তাহলে মিউ আর যদি করে দাও তাহলে তুমি কী পাবা? ফ্রিকশান পাবা না? এই ফ্রিকশানটা পাবা না এখান থেকে, এই ফ্রিকশানটা। অবশ্যই ম্যাথ করবো, ম্যাথ নিয়ে প্যারা নিও না, আগে বুঝো, আগে টপিকটা বুঝো, ডিজাইনটা বুঝো, কীভাবে আমরা আর বের করছি সেটা বুঝো। ম্যাথ আমরা ইজিলি যে কোনো দিন করতে পারবো, আমি যে কোনো দিন বলতে এরপরের ক্লাসে। তো যাক, আমরা এখন এরপরের টপিকটাতে আসি। এরপরের টপিকটার নাম কি? এরপরে যে টপিকের নাম হবে সেটা হচ্ছে, সরি টপিক কেন, আমরা এই সেম টপিকেই আছি বাট আমরা ডিজাইন চেঞ্জ করছি। ডিজাইন বলতে এতক্ষণ আমরা যেটা করলাম যে একেবারে লেভেল মাটি বরাবর যাতায়াত করলাম, ঠেললাম, টানলাম, 3টা কাজ হলো। আচ্ছা, এবার আরেকটু ইউনিক অ্যাপ্রোচ করি। তো ইউনিক অ্যাপ্রোচ বলতে আচ্ছা, এরকম কি হতে পারে না যে এটা একটা যদি দেওয়াল হয়, এখানে এখানে এনে এটা একটা মাটির সাথে, এটা মনে করো একটা মাটির সাথে তুমি একটা জিনিস নিয়ে যাতায়াত করছো, এবার করছো কি একটা দেওয়ালের এখানে একটা ইঁট রাখছো, তাহলে দেওয়ালের এখানে যখন তুমি ইঁট রাখবা তখন কি দেখবা? হ্যাঁ, 1 মিনিট থামো। আচ্ছা ঠিক আছে, সরি একটু কী হলো। এবার যেটা করতে পারি, বিষয়টা একটু ডিফারেন্টভাবে থিঙ্ক করতে পারি না? এটা যদি একটা ধরে নাও মাটি ছিল, এটা যদি তোমার একটা মানে এটা কীভাবে, হ্যাঁ এভাবে, এটা যদি একটা মাটি থাকে তাহলে মাটির ওপর আমরা এই মাউসটা যদি দেখি, তাহলে মাউসটা এইভাবে প্রথম কেসটাতে দেখো, এই মাটির ওপর একটা বস্তু এইভাবে আমরা যাতায়াত করাইছি। তাহলে এভাবে যখন আমরা যাতায়াত করালাম,
আচ্ছা, তো এইভাবে যখন আমরা এখানে যাতায়াত করাচ্ছি তখন কী করছি, তখন এদিকে একটা ফোর্স দিচ্ছি অথবা এইদিকে ফোর্স দিচ্ছি। যখন এদিকে ফোর্স দিচ্ছি তখন এদিকে আগাচ্ছে, যখন এদিকে আগাচ্ছে তখন কি ঠিক বিপরীত দিকে, ঠিক অপোজিট দিকে আমাদের কী বললাম, ফ্রিকশন কাজ করছে। আবার আমরা কী করলাম, এরকমভাবে একটা পুল দিলাম, মানে এটা পুল না, এটা হচ্ছে পুশ, এভাবে পুশ করলাম, আবার এদিক থেকে টানলাম, মানে টেনে পুল করে দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তো যাই করে আমরা বিভিন্ন কেস করলাম। এবার যেটা করছি যে এবার মনে করো দেওয়ালটা এরকম, মানে এই দেওয়ালটা যেটা এটা এরকম করে দিলাম। তো দেওয়ালটা যখন এরকম করলাম তখন এইভাবে, তাহলে কি এখন ডিজাইনটা আমি কি ছবিটা, এই জিনিসটা আমি ছবিতে আঁকানোর ট্রাই করি, তাহলে কি সেটা এরকম হবে না, মূলত এই এরকম হবে। দেন এখান থেকে বস্তুটা এরকম হবে, রাইট, এরকম হবে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখন যদি আমরা একটা বস্তুকে এভাবে হিসাব করতে যাই তাহলে ডিজাইনটা কেমন হবে সেটা দেখা যাচ্ছে। এখন আমরা কি জানি নিচ দিয়ে কি কাজ করে, নিচ দিকে সব সময় এমজি কাজ করে। ভালো কথা, তো নিচে একটা এমজি দিই। নিচে এমজি কাজ করছে। আর প্রতিক্রিয়া বল এবার কোথায় কাজ করে একটু বলতে পারবেন আমাকে? উত্তর হচ্ছে প্রতিক্রিয়া বল এইদিকে কাজ করে, এইদিকে, রাইট। এটা কীভাবে আমি ইচ্ছা মতো তীর মেরে দিলাম না। এবার আমি যে কারণে তীর মারলাম সেটা হচ্ছে আমার প্রথম কথাতে ফিরে আসতে হবে, মানে এই সূত্রের, সেটা হচ্ছে আর সর্বদা তলের অনুলম্ব। এবার তল কিন্তু সাইডে সরে গেছে, তল এখন এরকম এটার সাথে লেগে গেছে, তাহলে এটার লম্ব কিন্তু এই দিকে চলে আসছে। মাটি, এমজি সবসময় নিচে কাজ করবে, এমজি পৃথিবীর সেন্টারের দিকে কাজ করবে, অর্থাৎ নিচে। আর এই দেওয়ালটা যেরকমই হবে, দেওয়াল বলতে এই তলটা, সে তলের ওপর যে লম্ব দিক সেই লম্ব দিকে আমাদের রিঅ্যাক্ট্যান্ট ফোর্স কাজ করবে। তাহলে এখানে থাকবে আমার রিঅ্যাক্ট্যান্ট ফোর্স, আর নিচে থাকছে আমার কি, নিচে আমরা থাকছে হচ্ছে এমজি। এবার বলো যে এবার তোমার কোথায় থাকবে, এটা একটা মজার জিনিস, যে ফ্রিকশন ফোর্স এবার কোথায় থাকবে বলতো, ফ্রিকশন ফোর্স কোথায় থাকে? আচ্ছা এই প্রশ্নটা বেশ সুন্দর, ঠিক আছে, এটা যেন দেখা লাগবে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স কোথায় থাকে। অনেকে এটাতে মিস্টেক করে বা বুঝে পায় না, যে বুঝতে টাইম লাগে, কারণ এখানে বোঝার টাইম প্রচুর, মানে টেনশন করার কিছু না। বিষয়টাই হলো, দেখো এখন বস্তুটা কোথায় যেতে চাচ্ছে বলো তো। তুমি যদি এইখানে যে আমি যে বললাম এক্সাম্পল দিলাম, এখানে যে মাউসটা যখন লাগাই রাখলা, মাউস কী করবে, কি আকাশে উড়বে বা এখানে থাকবে না, নিচে নেমে যাবে, পড়ে যাবে নিচ দিকে। তার মানে কোন দিকে যেতে চাচ্ছে, এর এমজি নিচের দিকে, এই নিচ দিকে যেতে চাচ্ছে। তার মানে কি, এর এমজি বরাবর সে নিচে নামছে। তাহলে যেহেতু সে এমজি বরাবর নিচে নামছে, আমরা কি বলেছি, যেদিকে যায় বা যেদিকে যেতে চাই তার বিপরীত দিকে কি থাকে, ফ্রিকশন ফোর্স। সো এখান থেকে আমরা যে কনক্লুশন আসবো সেটা হচ্ছে ঠিক এই বরাবর, ঠিক এই বরাবর আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা ফ্রিকশন ফোর্সেরও দিক পেলাম। এখান থেকে আর কিছু না। তাহলে এখানে আমরা কী বলছি বলো তো, এখানে এখানে আবার আর একটা জিনিস, মানে এটাতে জন্য যে মানুষ এই জিনিসটা যদি আবার এখানে ভাবে যে আরে ভাই তো তখন বললো ইকুয়ালের এক পাশে উপরে জিনিস লাগবে আর এক পাশে নিচে জিনিস লাগবে, বাট এখানে তো উপরে এক জিনিস দেখছি বাট নিচে আর এক জিনিস দেখছি, উল্টাপাল্টা জিনিস দেখছি। না, উল্টাপাল্টা কিছু নয়, বিষয়টা এরকম যে ওটা আমি ইজিভাবে বোঝানোর জন্য ওখানে ওটা কথা বলেছি। বাট এখানে আমরা যেটা দেখবো, এখানে আমরা সেমভাবে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে মূলত যে এই যে আর এর মান, সে আর এর মানটা এখানেও এমজি এর সমানই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটু মজার জিনিস একটু দেখি। মজার জিনিস বলতে এটা থেকে অনেক সময় একটা স্পেসিফিক প্রশ্ন দেয়, যে স্পেসিফিক প্রশ্নে মানুষ অনেক সময় ভুল করে দেয়। কী ভুল করে বলে যে আচ্ছা আমার কাছে একটা দেওয়াল আছে, একটা দেওয়াল, সেই দেওয়ালটার সামনে আমার কাছে, এটা একটা দেওয়ালের কাছে একটা মনে করো বস্তু, এই বস্তুটা লাগানো আছে। এখন বলছে যে আমি এই বস্তুতে এইভাবে হাতটা এইভাবে চাপ দিয়ে আছি। তাহলে আমি যেহেতু বস্তুটা এইভাবে চাপ দিয়ে আছি, তাহলে এখন আমার প্রশ্ন করতে পারে যে এইভাবে যখন আমি আর এইভাবে নড়াচড়া করছে, ঠিক আছে, মানে এটা তো নিচে পড়ে যেতে চাই, সেটা নিচে পড়ে যেতে চাইবে আমার মাউস, বাট আমি এমনভাবে চাপ দিয়ে আছি যে এক্স্যাক্টলি ওখানে স্থির হয়ে আছে। তাহলে এখন আমার অনেক সময় প্রশ্ন করে যে সেই চাপটা আসলে কত, বা সেই চাপটা আসলে কী। আচ্ছা মানে কী বলছে কেন, কত বা কীভাবে হিসাব করব, সেটার জন্য আমরা যেটা ইউজ করব
যে মনে রাখছি সে স্থির আছে। কেন স্থির আছে? যখন তার ফ্রিকশন ফোর্স এবং আমার প্রয়োগকৃত ফোর্স সমান হয়ে যায়, তখন সে স্থির হয়ে যায়। এখানে সহজভাবে আমরা দেখি, এটাতে দেখো তো, এখানে ফোর্স কিন্তু এইটা এদিকে যেতে চাচ্ছে, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এদিকে বাধা দিচ্ছে। তাহলে দুজন অপোজিট কাজ করছে। তাহলে একজন বাধা দিচ্ছে, একজন ই করছে, টানছে। তো যদি এরকম হয় যে যে বলে টানছো সেই বলে যদি বাধাটা ফিল পাও, তাহলে কি তুমি সেখানে স্থির হয়ে যাবে না? অবশ্যই। এখানেও সেম। তাই তুমি একটা দেওয়ালে যদি একটা ইঁটকে এভাবে চাপ দিয়ে রাখতে চাও, চাপ দিয়ে স্থির রাখতে চাও, তাহলে কী করতে হবে? ইঁট যে বলে নিচে পড়ে যেতে চাচ্ছে, তার কারণে যে ফ্রিকশন ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, রাইট? সেই ফ্রিকশন ফোর্সটা তুমি যদি ইকুয়াল পরিমাণ ফোর্স যোগান দিতে পারো, ফ্রিকশন ফোর্সের ইকুয়াল পরিমাণ ফোর্স তুমি যদি যোগান দিতে পারো, তবেই তুমি একমাত্র সেই ইঁটটাকে দেওয়ালের সাথে লাগাই রাখতে পারবে। খুব একটা কনফিউজিং জিনিস না, ঠিক আছে? সো এখানে যেটা হয় যে সেটার ডিজাইন যদি দেখি, সেই ফোর্সটা তখন মূলত এইভাবে কাজ করে, এইদিকে 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 তখন আমরা সেই ফোর্সটা দিই, ঠিক আছে? কালারটা চেঞ্জ করি, তো আমরা মূলত সে এখন এদিকে ফোর্সটা দিই, ঠিক আছে? এটা ধরে নাও এফ। তো যাই, এটা এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, এটা দেয় না, তবে এটা এমসিকিউতে যদি দেয় তাহলে যাতে আমরা মিস্টেক না করি, বুঝতে পারি আর কি বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এখন চলে যাই। হ্যাঁ, এখন আমাদের মেন টপিক চলে আসলো। এতক্ষণ খুব খুশি থাকলাম, খুব নাচানাচি করলাম, বাট এখন বয়স শেষ সেগুলো। এখন আমাদের মেন জিনিসে ঢুকে যেতে হবে। মেন জিনিস মানে কি? এখন আমাদের মাটিটা বাঁকা হয়ে গেছে, এখন আর আগের মতো নেই। তাহলে আগে আমরা এরকমভাবে ছিলাম, এবার মাটিটা এরকম হয়ে গেছে, অর্থাৎ মাটিটা একটা নির্দিষ্ট কোণে, একটা নির্দিষ্ট কোণটার মান আমরা ধরে নাও থিটা বললাম, তাহলে থিটা কোণে সে মাটিটা বেঁকে গেছে। তো থিটা কোণে যখন বেঁকে গেছে, তখন কিন্তু মাটিটা এখন একটা পাহাড়। তা এখন যদি আমরা একটা বস্তু আঁকাই, তাহলে সেই বস্তুটা দেখতে কেমন হবে? দেখা যাক, একটা বস্তু আঁকাই, ধরো না, এরকম না, তোমার থাম, এরকমভাবে আঁকাতে হবে। আজান দিল, যাই হোক, আজানের জন্য কিছুক্ষণ চুপ থাকছি একটু, তবে ড্রয়িংটা আমার সাথে করতে থাকো।
আজান শেষ হলে এখন আমরা পূজা শেষ করি। বেশ অনেক কিছু আমরা একাই ফেলছি, ঠিক আছে। মাথার উপর দিয়ে হয়তো গেছে কিনা জানি না, বাট দেখা যাক মাথার উপরটাকে কীভাবে মাথা বরাবর নিয়ে আসা যায়। তাহলে যেহেতু একটা বল আছে, এখন ধরে নিই তাকে আমি উপর দিকে বল দিচ্ছি, এটা ধরে নিই, আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। এই গাড়ি থেকে চাপ দেয়, আমি চাপ দিচ্ছি না, আমি গাড়িকে উপরে আছি। এটা তো নিচ দিকে হতো, তাহলে এই ফ্রিকশনটা এইদিকে কাজ করতো, এটা আমরা পরে দেখব। তাহলে এটা তুমি নিচ দিকে দাও উপর দিকে দাও, ওটা না আপাতত প্যারা নেই। এখন যেটা হচ্ছে যে সব সময় জি, এখানে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হয় যে জি কোন দিকে কাজ করে আর কোন দিকে কাজ করে। জি সবসময় পৃথিবীর কেন্দ্রর দিকে কাজ করবে, কেন্দ্রর দিকে কাজ করবে। মিনিং হচ্ছে এইরকমভাবে সে সরাসরি নিচে নেমে যাবে, পৃথিবীর সেন্টার। আর কীভাবে কাজ করে, আর কিন্তু সবসময় তলের সাথে উপরে উঠবে। এই পৃথিবীর সাথে নিচে, আর এই তলের সাথে উপরে দুইটা ডিফারেন্ট দিকে হচ্ছে, দেখো, ঠিক আছে। এটা এইরকমভাবে নিচে নামছে, আর এটা কিন্তু এরকম না, এটা এরকম না, এটা এইটার সাথে তলের সাথে এভাবে উঠছে। সো ওটা হচ্ছে আর। এখন তাহলে আমাদের এমজিএ কী করতে হবে, দুইটা জিনিসে ভাগ করতে হবে। যখন এই দুইটা জিনিসের যখনই ভাগ করলাম, মনে রাখো, যখনই এটাতে ভাগ করেছি এমজি আর বেঁচে নাই, এমজি নাই হয়ে গেছে হিসাবে, আর এমজি নাই। আমরা যখন এখানে যখন হিসাব করে ভেঙে দিয়েছিলাম না, যখন এফকে আমরা এই পার্ট আর এই পার্টে ভেঙে দিয়েছি, তখন এফটা আর বেঁচে নাই, এখানে এফটা আর বেঁচে নাই। যখনই তুমি দুইটা ভেক্টরে ডিভাইড করে দিয়েছো, তখন তার দুইটা কম্পোনেন্ট পেয়ে গেছো, তখন সে তার দুইটা কম্পোনেন্ট বরাবর কাজ করছে, সে আর নিজে বেঁচে নাই, তাকে তুমি দুইটা পার্টে ভাগ করে দিয়েছো। বিষয়টা এরকম, ঠিক আছে। কী বলো ওটাকে, অ্যামাইটোসিস করে দিয়েছো। যাই এখন এটা হচ্ছে আমার কেস। এটার ভিত্তিতে আমরা আরেক ধাপ সামনে যাই। তাহলে এখন আমরা কি বললাম, যে ওই সেম জিনিস, যে ইকুয়ালের এক পাশে উপরের গেলে ইকুয়ালের এক পাশে নিচের গুলা। তো এখানে আমরা কি দেখছি, যে এমজি কস থেটা আর এমজি সাইন থেটা। ভালো কথা। আচ্ছা, এটা তো আশা করি বুঝেছো। না বুঝলেও প্যারা নাই, কারণ আমরা সেম জিনিস আবার করবো আরেক ধাপ কঠিন করে, মানে আরেক ধাপ এক্সট্রা অ্যাড করে। সো এই জিনিসগুলো আবার রিক্যাপ হবে। তো যেহেতু আমি বললাম যে আরেকবার করবো, সো কপি করা যাক। তাহলে এই জিনিসটা আমি এইখানে এইটুক কপি করলাম, কপি করে এই জায়গাটাতে বসাই, ঠিক আছে। চলো এখানে আমি বুঝি। এবার মনে করো বিষয়টা এরকম হলো না, যে আমি উপরে যেতে চাচ্ছি, গেলাম, ছবিটা সেম, বাট আমি যে বলটা দিলাম সে বলটা এভাবে দিচ্ছি না, বলটা আমি একটু বাঁকায়ে দিচ্ছি। বাঁকায়ে দিচ্ছি মানে কি আবার ভাই, বাঁকায়ে দেওয়ার মানে হচ্ছে যে আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিচ্ছি এইরকমভাবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এভাবে উপর দিকে ধরো ফোর্সটা দিচ্ছি। এই তো সাথে সাথে একটা বিষয় চলে গেলো, ভাই আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করলেন, একটা ফোর্স বেঁকে গেছে, তার মানে কি ফোর্সে দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে। একটা কম্পোনেন্ট এই দিকে হলে আর একটা কম্পোনেন্ট এই দিকে হবে। এটা আমরা কোথায় দেখেছি, টানা ঠেলার বিষয়ে দেখেছি আমরা। দেখা যাক তাহলে যদি ফোর্সটা হয় এরকম, যে এটা যদি ধরে নাও ফোর্স, ঠিক আছে, কই দেখি কমলা কালিতে লিখি না, এই কালিতে লিখি, এটা যদি ফোর্স হয়, তাহলে যদি সেটা আমি আলফা কোণে উপরে দিই, আলফা কোণ কিন্তু হিসাব করতে হবে, দুইয়ের দিক থেকে হতে পারে, উলম্বের সাথে হতে পারে, আনুভূমিকের সাথে হতে পারে। আনুভূমিক মানে যাহাই এটা তাহাই এটা, এটা এটা সবই সেম দাগ, ওই দাগের সাপেক্ষে যে কোনটা সেটা মানে আলফা, এখানে আমি যা লিখেছি। আর যদি বলতো যে আনুভূমিক, তাহলে কি করতাম না, মানে উলম্বের সাথে আলফা কোণ, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে উলম্বের সাথে আলফা কোণ মানে এটা, এই পার্টটা, ঠিক আছে। আমাকে যা বলবে সেটা, এবং এটার উপর ভিত্তি করে আমরা হিসাব করবো কোন কম্পোনেন্টটা কি, যার সাথে কোন তার সাথে থেটা, তার মানে এখানে আলফা, তাহলে যার সাথে কোন তার সাথে কস আলফা। তাহলে এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে এফ কস আলফা। আরেকটা মসজিদে আজান দিচ্ছে, তো যাই হোক আস্তে কথা বলছি।
আর মনে হলো তোমার যে তুমি এখনও বুঝতে পারো না এই বিষয়টা, কোনো সমস্যা না, আমি কি বললাম যে এখনই বুঝে যাবো না? এখন তাহলে আরেকবার দেখি, এই বিষয়টা আবার দেখা যাক। এই জিনিসটা আমরা আরেকবার আঁকাবো আরেকটা ডিফারেন্ট কেস স্টাডি করার জন্য। তাহলে দেখো কেস স্টাডি কিন্তু কমছে না, কেস স্টাডি কিন্তু বাড়তে আছে। তাহলে ওই জিনিসটাকে আবার আমি কপি করে এই জায়গাটাতে নিচে লিখলাম, ঠিক আছে? এবার আমি যেটা করলাম যে এবার আমি এফকে নিচের দিকে বাঁকাই দিলাম। তাহলে এফকে আমি কী করলাম, নিচের দিকে দিয়ে দিয়েছি। এফকে যখনই নিচে দিয়েছি সাথে সাথে মনে করবে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। যখনই অ্যাঙ্গেল তৈরি হয়েছে সাথে সাথে কী মনে করবা, সেটা হচ্ছে যে সেই জায়গাটাতে দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে, এরকম একটা কম্পোনেন্ট, এরকম একটা কম্পোনেন্ট। স্বাভাবিক। তাহলে একটা কম্পোনেন্ট ডিপেন্ড করে তোমাকে আলফাটা কার সাথে বলে দিয়েছে। আমি আলফা কেন বললাম, এখানে থিটা কেন বলছি না, কারণ থিটা দিয়ে আরেকটা নাম বলে দিয়েছি তাই। তাহলে এটা যদি এফ হয় তাহলে এই পার্টটা হচ্ছে এফ সাইন আলফা, এটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে এফ কস আলফা। বুঝেছো দুইটা? তাহলে এখন আমরা এটার ভিত্তিতে আরও দেখতে থাকি। দেখতে থাকার আগে যেটা হবে, এবার আমরা কি করব, ওই একই জিনিস ইকুয়াল দিব, অ্যান্ড ইকুয়ালের এক পাশে একটা জিনিস লিখবো, ইকুয়ালের আরেক পাশে আর একটা জিনিস লিখবো, মশা। যাক, তো দেওয়া যাক ইকুয়াল, কি কাজ। আবার ইকুয়াল চিহ্ন যদি দেই তাহলে যেটা হবে, আচ্ছা থাকবো, এটা নতুন এর একটা পেজে এটাকে শিফট করে দিই। তাহলে এবার যেটা হবে যে এক পাশে দেখো ইকুয়ালের এক পাশে আর বাদে আর কেউ নাই, তার মানে ইকুয়াল চিহ্নের এক পাশে আমি আর লিখে দিলাম। আর এক পাশ যদি দেখতে যাওয়া যায়, দেখো তো এখানে কে কে আছে, দেখো অলরেডি কিন্তু অনেকগুলো চিহ্ন হয়ে গেছে। গোলমাল করবা না, কঠিন কিচ্ছু না। বিষয়টা কিছু কিছু জিনিস থাকে যেটা গোলমাল করতে চাইলে গোলমাল হয়, মানে স্টুডেন্টেরই উপর ডিপেন্ড করে তুমি গোলমাল করছো নাকি বিষয়টা বোঝার চেষ্টা করছো। এবার দেখো এই যখন নিচ দিকে তখন এক কম্পোনেন্ট একটা এদিকে আর একটা কম্পোনেন্ট নিচে, আবার এমজি সবসময় নিচে থাকে, আর একটা কম্পোনেন্ট এদিকে আর একটা কম্পোনেন্ট এদিকে। এখন বিষয় হচ্ছে যে তাহলে যখনই এটা কম্পোনেন্ট করছি এই জিনিসটা নাই হয়ে গেছে, এই জিনিসটা নাই হয়ে গেছে। এখন কে কে বেঁচে আছে, এইদিকে একটা, এইদিকে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? তাহলে আমি কি ইকুয়ালের কী করলাম, ইকুয়ালের মানে এপার ওপার কী থাকে, একই দিকেরগুলা, মানে যখন এই দিকটা তখন এই দিকটা। তাহলে এই নিচ দিকে কী কী আছে দেখি, আমি কি বলতে পারবো না, এই দাগটা অর্থাৎ এম জি কস থিটা, এবং এই দাগটা অর্থাৎ এফ সাইন আলফা, এই দুটো আছে না? অবশ্যই আমরা সেটাই লিখব যে এম জি কস থিটা আর এফ সাইন আলফা, ঠিক আছে? আশা করি পুরো বিষয়টা বুঝলা তুমি। এবার কিন্তু আর বাহানা দিয়ে লাভ নেই যে বিষয়টা বুঝিনি। কেন? কারণ আমরা সেম জিনিস 3 বার দিয়েছি, 3 বার রিপিট করেছি। আচ্ছা, আমরা যতবার উপরেই গেলাম, এবার একটু বলে, স্যার আপনি তো উপরেই যাচ্ছেন বারবার, ভাই আপনি এবার একটু নিচে আসেন, এত উপরে যাওয়া ঠিক না। সেটাও ঠিক, তবে জীবন যুদ্ধ উপরে যাওয়াই ভালো। তবে এখন চলো জীবন যুদ্ধ মনে করে একটু পতন হয়ে, পতনের কারণে নিচ দিকে আসতে আসছি, ঠিক তোমার একাডেমিকের মতো। তো যাক, তার নিচ দিকে যখন পতন হতে লাগলো তখন বিষয়টা কি এরকম হবে না, আবার কপি পেস্ট করি, কপি পেস্ট করবো কি না, এবার আঁকাই যে একটা এইভাবে দাগ, সাদা দাগ দিই, যে হচ্ছে মাটি, এটা ধরলাম, এটা মাটিটা মূলত এইভাবে বাঁকানো, ঠিক আছে? এবার যেটা হচ্ছে যে তুমি একটা ধরো বক্স নিয়ে আসো, সেই বক্সটা এরকম ইয়েলো কালার দিই। আচ্ছা, এবার বক্স, এবার তুমি নিচ দিকে আসতে চাচ্ছ, ঢালুও নিচে, তুমি নিচেও আসতে চাচ্ছ, ঠিক আছে, ভালো কথা। তুমি এদিকে ফোর্স দিলাম, ভালো কথা, ফোর্সটা দাও। যখন এখানে তুমি ফোর্সটা দিলা তখন কি সাথে সাথে বলতে পারবো না, বা তুমি বলতে পারবা
যে যখন ওইদিকে ফোর্স দিয়েছো তখন এখানে একটা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হয়ে গেছে। পারবা বলতে? অবশ্যই পারতেই হবে। এটার জি সবসময় এইভাবে কাজ করবে, রাইট? তাহলে জি যেহেতু এভাবে কাজ করছে, জি এদিকে এভাবে কাজ করছে, তাহলে এই জায়গাটাতে কি একটা পার্ট কাজ করবে, আর একটা পার্ট এইদিকে কাজ করবে। উপর দিকে থাকবে আর, দেখো আমি কিন্তু নাম না দিয়ে সবগুলো মুখে মুখে বলে দিলাম। এবার আমি নামগুলো লিখছি। এটা ধরো ফোর্স তোমার, এটা তুমি ফোর্স নিচে নামাচ্ছ। এটা ধরে নাও আর, এটা ধরে নাও ফ্রিকশন ফোর্স, এটা ধরে নাও এমজি, এটা হচ্ছে এমজি কস থেটা। কীভাবে এটা লেখলা আছে এমজি কস থেটা? কারণ এই জায়গাটাকে থেটা বলে দিলাম, কারণ থেটা কোণে মাটি হেলানো আছে, এটা বলে দিবে প্রশ্নে। আর এটা মনে করো এমজি সাইন থেটা। দেখো তো, একটু লক্ষ্য করো তো, তুমি উপরে যাও কি নিচে যাও, এই দুইটা ছবির সাথে কম্প্যারিজন করো, এইটা আর এটা সেম জিনিস, ঠিক আছে? তুমি উপরে যাও কি নিচে যাও, দুই ক্ষেত্রে কি আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি না যে আর চেঞ্জ হচ্ছে না? এখানেও উপরে আর নিচে এমজি কস থেটা, এখানেও উপরে আর নিচে এমজি কস থেটা, মানে আর কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ভাই বিষয়টা বুঝতে হচ্ছে বেশ ইন্টারেস্টিং, যে আর কিন্তু আমি কোন দিকে যাচ্ছি তার ভিত্তিতে এমন না যে অন্য কিছু চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? বরং আর চেঞ্জ হবে যে বিষয়টা তুমি কিভাবে নিচ্ছ, মানে নিচ্ছ বলতে মানে পুরা সারাউন্ডিং সব কিছু চেঞ্জ হলে তখন আর এর ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু আর আর এর জায়গাতেই থাকছে। আই হোপ আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছো। শেষ, আমি এখানে আমার আর এর বিষয়টা পজ করে দিলাম। পজ করার আগে আরেকটা জিনিস এন্ডিং কথা বলে পজ করি। এই এফটা এদিকেও হতে পারে, এদিকে হলে এখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, তাহলে উপর দিকে দুইটা পার্ট হবে, নিচের দিকে একটা পার্ট হবে। কোথায় আমরা এটা দেখেছি? উত্তর হচ্ছে আমরা এখানে দেখেছি, উপর দিকে দুইটা পার্ট, নিচের দিকে একটা পার্ট। আবার আমি যদি এফটা একটু ভুল ক্রমে একটু নিচ দিকে দিতাম, আমি দিতাম বলতে কি, ওই পরীক্ষাতে যে প্রশ্নটা দেবে সেইটার কেস, ওই কেসে যদি বলে দেয় নিচ দিকে দিতাম, তাহলে কি হবে, নিচ দিকে যদি, তাহলে আর দুইটা কম্পোনেন্ট হবে, একটা হবে এই দিকে আর একটা হবে নিচ দিকে, এরকম লম্ব হবে, কারণ এটা এরকম, এটা এরকম। তাহলে যেহেতু এটা সরি ওখান থাকে না, এটা এরকম, তার কারণে একটা এদিকে আর একটা এইদিকে, তাহলে দেখো তো নিচ দিকে যে দাগটা, নিচ দিকে দাগটা কিন্তু এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, দুইটা দাগ, এবং সেখানে দুইটা দাগ থাকার কারণে অপোজিটে কেবল একটা দাগ। এটা কোথায় দেখেছি? উত্তর হচ্ছে আমরা এখানে, নিচে আছে একটা, দুইটা, উপর আছে কেবল একটা, ঠিক আছে? আমাদের যাই দিবে আশা করি এরপর থেকে আর এর মান বের করতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তুমি তো এখন খুশি মতো আর বের করে নিলা, তাহলে এরপর সমস্যাটা কি? এরপর অ্যাকচুয়ালিতে দুঃখজনকভাবে মেন সমস্যা শুরু হয় যে আর বের করা তো ইনাফ না। আমরা যে প্রশ্নটা পড়ছি, টপিকটা পড়ছি, এখানে আমাদের কী কী লাগে? এখানে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার মান বের করা। মান বের করা মানে মানে হচ্ছে কত ত্বরণে যাচ্ছ, বা কত কিভাবে যাচ্ছ, তুমি সমবেগে যাচ্ছ কি যেতে পারছো না, কি ত্বরণে যাচ্ছ, কি তুমি যেতে চাচ্ছ একদিকে নিচ দিকে পড়ে যাচ্ছ, বাট মানে মানে উপরে যেতে চাচ্ছ বাট নিচে পড়ে যাচ্ছ। এগুলো আমার এখন ম্যাথমেটিক্স থাকবে, এখন সেখানে আমরা মানে ডিপ ডাইভ করে ঢুকবো। ঢোকার আগে তাহলে এখন বুঝি কোনটা একটা আদর্শকে তুলে আনিতে, এখানকার মধ্যে আদর্শ কিন্তু এটাকে ধরো তুলে আনছি, এটা আমি বুঝাবো, সেম কেসে এটাকেও বুঝাবো, এই দুইটা জিনিস কিন্তু আমি বুঝাবো না, বা এটা একটু টাচ করে দেবো, এটা আমি বুঝাবো না। কেন? কারণ এইটা আর এইটা প্রপারলি বুঝার পর এইটা বুঝার মতো আর কিছু বেঁচে থাকবে না। এটাও যাহা এটাও তাহা, জাস্ট হিসাব কেতাব গালা এইরকমভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভাই দে, এখান থেকে আমি কি বলতে পারবো সেটা তো বলা হয়নি। যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারবো না যে আর মূলত এফ সাইন থেটাকে ওদিকে নিয়ে যাও, এমজি কস থেটা মাইনাস এফ সাইন আলফা, তাহলে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে কি,
ঠিক এটা ইয়ার মতো, টানা ঠেলার মতো। টানা ঠেলাতে একটাতে প্লাস পেয়েছিলাম আর একটাতে মাইনাস পেয়েছিলাম। এখানে আমরা মানে হাস্যকভাবে দেখছি এখানেও প্লাস এখানেও মাইনাস। বেশ মজাদার জিনিস, তাই না? মজাদার জিনিস না, এটাই স্বাভাবিক জিনিস, বাট আমরা এখন ফাইন্ড আউট করছি, আমাদের বিষয়টা ভালো লাগছে। আচ্ছা, তারপর আমরা এখন মেন টপিকটা পড়ানো শুরু করি। সেটা হচ্ছে আমাদের যাতায়াত শুরু করতে হবে। ঠিক আছে, নূর বিষয়টা বুঝে আবার শুরু করি। যাই আজানের সময় আসছে, আমাদের সময় শুরু হয়ে যাবে আর একটু পর। তো চলো আমরা বিষয়টা আর তাড়াতাড়ি না, মানে যতটুকু পড়া যায় এন্ড করি। ভিডিওটা হয়তো 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা তো হয়ে গেছে হয়তো। মিডলে তো অনেকগুলো পজ করতে হয়েছে, পজগুলো তো যাতা টাইম যায়। যাক, অনেক সময় হয়তো 1-2টা কথা বলতে চাই আটকে যাবে এরকম। তো এইসব জিনিসে আসলে দেখা যাচ্ছে যে ভিডিওটা হয়েছে 1 ঘন্টার, বাট সেটা করতে আমার অলরেডি 1 ঘন্টা 15 মিনিট চলে গেছে। ঠিক আছে, 1.5 ঘন্টা ভিডিও করতে দেখা যায় 2 ঘন্টা চলে যায়। দেখা যাক, তার সমস্যা নেই। আমি 1.5 ঘন্টায় দেখি, 1.5 ঘন্টা পড়াতে পড়াতে অ্যাকচুয়াল ভিডিওতে কতক্ষণ হয় সেটা তো আর বলতে পারবো না। যাক, চলো শুরু করা যাক। তো এখন আমরা এখানে এতটুকু হওয়ার পর এখন আমরা এটা দেখবো, সেটা হচ্ছে যাতায়াত করা। যাতায়াত করার জন্য আমরা একটা আইডিয়াল কেসকে কপি পেস্ট করে নিয়ে আসি। ভালো কথা, এটা কপি করি। এরকম হলো কেন? কপি কাট, হ্যাঁ ঠিক আছে, পেস্ট। ঠিক আছে, এখন আমাদের এই টপিকটা নিলাম। এখন এবার যাতায়াত নিয়ে কথা বলছি, বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে মনোযোগ দেব। যাতায়াত কোন দিকে হচ্ছে? আর নির্ণয়ের জন্য আমরা ইকুয়ালের এক পাশে রাখছি উপরের জিনিসকে, আর এক পাশে নিচের জিনিসকে, মানে এইরকমভাবে আমরা হিসাব করছি, এরকমভাবে আর এর ক্ষেত্রে। বাট যাতায়াত কোন দিকে হয় বলতো? এটা যদি মাটি হয়, যাতায়াত কোন দিকে? তুমি কি আকাশে উঠবা? মাটির নিচে যাবে না। তার মানে এক্ষেত্রে যাতায়াত এইরকমভাবে, এইরকম, রাইট? তার মানে এই দিকে। তাহলে এই দিকে যাতায়াতের জন্য মনে রাখবা সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এম এ। কী বললাম? বেশ একটা ভালো কথা বললাম, যেটা আমরা বুঝবো এখন এক এক করে। যে আমি কী বললাম সেটা দেখা যায়। তাহলে বললাম যে সামেশন অফ এফ এক্স, সরি বলার দরকার নেই, ইকুয়াল টু এম এ। মানে কি? মানে হচ্ছে আমি যতগুলা ফোর্স দিচ্ছি বা ফিল করছি বা আমার ওপর প্রয়োগ করা হচ্ছে, যত আছে সব আমি একদিকে একের পর এক যোগ করবো। কোথায় পাবো আমরা এটা পরে দেখছি, অত ব্রেন খাটানোর প্রয়োজন, আমরা পরে দেখবো।
আগে আপাতত আমরা যেটা লিখলাম সেটা বুঝি। যতগুলো বল আছে সবগুলো একের পর এক লিখবো, যোগ করবো, বিয়োগ করবো, প্রয়োজন মতো যা করার তা করবো। কেন যোগ করবো? যদি আমরা একদিককে পজিটিভ ধরবো, একদিকে পজিটিভ ধরলে সেই দিকে যে যে থাকবে সে কি সবাই পজিটিভ না? আর যে তার এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিটে এরকমভাবে মানে ইউ টার্নে উল্টা দিয়ে কাজ করবে, সে কি নেগেটিভ না? অবশ্যই। সেগুলো সবগুলোকে এইদিকে যোগ করব, করার পর আরেক দিকে লিখবো এম এ। এম এটা এখন বুঝবো এম এ জিনিসটা কি, কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমরা এখন ভালোভাবে দেখব। তাহলে এই যে এম এ বললাম, সে এম এটা 3 ধরনের অবস্থাতে থাকতে পারে। তাহলে কি কি দেখা যাক। এম এ মানে কি? একটা ভর এবং একটা ত্বরণের গুণফল। ভর কি কখনো চেঞ্জ হয় বা শূন্য হয় না, তার মানে এখানে ত্বরণ নিয়ে সব বিষয় হবে। দেখা যাক ত্বরণ কি কি বলবো। আচ্ছা যাক, এভাবে আমরা লিখতে লিখতে বুঝছি। যখন তুমি কেসটা এরকম করবা যে ত্বরণে আগাচ্ছ, এটা উদ্দীপকে বলে দিবে, এগুলো প্যারা নিও না, কষ্ট করো না, কোনো টেনশন নেই। তুমি ত্বরণে আগাচ্ছ, উদ্দীপকে বলবে অথবা প্রশ্নে চাইবে এটা, ঠিক আছে? সো এটা টেনশনের কিছু না, এটা খুব ইজি, আমরা দেখব। ত্বরণ আছে, ঠিক আছে, মন্দনও হতে পারে, কোনো প্যারা নেই। মন্দন মানে কি? নেগেটিভ ত্বরণ, কোনো টেনশন করার কিছু নেই, ঠিক আছে? মানে আসলে অনেকে যা করে যে ভাই আপনি তো এটা লিখে দেননি, ভাই আপনি তো এটা পড়াননি, ভাই আপনার স্লাইডে তো এটা ছিল না। এগুলোকে দেখলে না আসলে একটু বিষয়টা হাসি লাগে বা একটু মায়া হয় যে আমরা এখানে ভেক্টর বিভাজন করছি। এখানে আমি ভেক্টর বিভাজন করার সময় যদি তোমাকে আর একবার ভেক্টর চ্যাপ্টারের বেসিক টেসিক এ টু জেড সব কিছু এখানে পড়াতে হয়, তাহলে তো এই চ্যাপ্টারে আসার আমার কোনো মানেই নাই। ওই চ্যাপ্টার আবার তোমাকে ধরতে হবে। তেমনি তো যখন ত্বরণ আছে ওটা ইউজ করলাম, ম্যাথমেটিক্যালি কখনো যদি ভ্যালুটা নেগেটিভ আসে, সেই ছেলে আবার যদি টেনশনে এসে বলে যে ওই ভাই তো নেগেটিভ কিছু করায়নি, ওই ভাই তো কেবল ত্বরণ আসবে বলেছে, ভাই তো মন্দন আসবে বলেনি। ভাই রে ভাই, তুমি নিউটনের বলবিদ্যার ফ্রিকশন পার্টে চলে এসো, তার মানে অলরেডি তুমি 3টা ক্লাস করে লেছো, এরপরে এর আগে 3-4টা, তার মানে 3-4টা ক্লাসে তুমি ক্লাস বলতে এমনি পড়ার সময় তো এতটুকু তোমার জানার কথা যে যাহাই ত্বরণ তাহাই মন্দন, না মানে যাহাই ত্বরণ, তো ওটা বেশ একটা ভয়ঙ্কর কথা বললাম, বা যাই হোক, ত্বরণ নিয়ে কোনো প্যারা নেই, মন্দনও ত্বরণ, কিন্তু জাস্ট দিক অপোজিট। একজন পজিটিভ দিকে কাজ করবে, একজন নেগেটিভ দিকে কাজ করবে। এই দিকের উপর ভিত্তি করে আমরা মন্দনটা ইউজ করি, তাই না? ত্বরণ নেগেটিভ হওয়া মানে কি? আইদার সেটাকে মন্দন বলো, না হয় তুমি বলো তুমি যেদিকে পজিটিভ দিকে তুমি লাইন অফ অ্যাকশন করছো, সেই অ্যাকশনের অপোজিট দিকে সেটা কাজ করছে। তুমি যেভাবে রিপ্রেজেন্ট করো, কোনো প্যারা নেই। তো যখন ত্বরণ হবে, সেই ত্বরণটার মানি আমার প্রশ্নে চাইতে পারে, সেটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে ত্বরণ। যখন তুমি সমবেগে যাবা, যেখানে বেগ আছে কিন্তু ত্বরণ নাই, সেটাই তো সমবেগ, কারণ বেগ চেঞ্জ হচ্ছে না। যখনই সমবেগে যাবা তখন কিন্তু কেসটা চেঞ্জ হয়ে ভি, মানে ভি কেন বলছি, তখন এ এর মান 0 হয়ে যাবে। অবশ্যই ত্বরণ নেই বলে তো সমবেগ। বিষয়টা এরকম, তুমি যেতেই পারছো না, তাহলে স্থির, তুমি যেতে পারলা না, স্থির থেকে আছো, তার মানে কি এবারও A0, ঠিক আছে? তাহলে এই 3 কেসের যেই কেসই হয় সেটা হচ্ছে 0। এখন আমরা ডান দিক বুঝে গেছি, ডান দিকে এর থেকে বেশি কিছু বোঝার নেই। বাম দিক বুঝলে ডান দিক আরও ক্লিয়ার হবে। বাম দিক কী কী সেটা আমরা দেখার চেষ্টা করি। উপর দিকে একটা বল দিয়েছি, এক্ষেত্রে ভালো লক্ষ্য করো, উপর দিকে আমি একটা বল দিয়েছি, আমি লিখছি, আমার সাথে সাথে লাগো। তাহলে আমি উপর দিকে একটা বল দিয়েছি, সেটাকে আমি এখানে এফ নাম দিলাম, এফ নামের বল আমি উপরে দিয়েছি, এফ। আমি উপর দিকটাকে পজিটিভ ধরলাম, কেন? কারণ আমার উদ্দেশ্য উপর দিক,
আমার ইচ্ছা মতো যে কোনো দিককে পজিটিভ ধরতে পারবো, কোনো প্যারা। কিন্তু আমি এখানে আমার উদ্দেশ্য উপর দিকে, আমি উপর দিকে যেতে চাই, আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, আমি পজিটিভ দিক থেকে যেতে চাচ্ছি, ওটাকে পজিটিভ দিলাম উপর দিকটাকে। তাহলে এফের দিকটা পজিটিভ, তার মানে এফের চিহ্ন আগে প্লাস। এবার বলো তো এই বরাবর আর কি আছে? একমাত্র এটা আছে, এটা আছে, এটা আছে, এই তো নাই, একে ভেঙে দিয়েছি। একটা পার্ট নিচ দিকে আর একটা পার্ট উপর দিকে, না সরি, একটা পার্ট এখানে আর একটা পার্ট এদিকে, আর এটা তো উপর দিকে, প্রতীকটা বল। তাহলে প্রতীকটা বল আর এমজি এখানে নাই হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা লিখবো যে এফ এর থেকে মাইনাস করব, কেন? কারণ এটা এফ এর অপোজিট দিকে। তাহলে আমি এখানে যেটা লিখবো এফ মাইনাস এম জি সাইন থিটা, ঠিক আছে? আবার কেবল কি এতটুক, নাকি আর একটু জিনিস আছে? এফ কে এত টেনশন করে না, ঠিক আছে? কি কি লিখছি বুঝছো তো? আশা করি বুঝছো। ইকুয়াল টু এম এ। আশ্চর্য, আমি এত তাড়াতাড়ি এম এ লিখলাম কেন, তাই না? কারণ দেখো তো এখানে আর কিছু বেছে নেই, মাত্র তিনটা, আমি তিনটা জিনিস লিখে দিয়েছি ইকুয়ালের এক পাশে। এবার ডান পাশে এম এ বসাই দিয়েছি। এখন আমরা যে জিনিসটা করব, একটু থামো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন এখান থেকে আমরা আরেক ধাপ সামনে যাই। এফ কোথায় পাবো বলতো? আমি কি বলতে পারবো না এফ ইকুয়াল টু মিউ আর? এফ ইকুয়াল টু মিউ আর মানে কি আমি বলতে পারবো না এফ ইকুয়াল টু মিউ এম জি কস থেটা? আমি এগুলো কোথা থেকে লিখছি? আমি কিন্তু কঠিন কিছু করাছি না, আমরা সব এখানে দেখে এসেছি অলরেডি। এফ ইকুয়াল টু মিউ আর, আর মানে কি বিভিন্ন কেসে বিভিন্ন রকম। আমরা আপাতত যেহেতু এই কেস নিয়ে কাজ করছি, তো এই কেসে আর এর মান কোথায় আমরা একটা বক্স দিয়ে স্পষ্টভাবে লেখা আছে। এবার সেটা আমি এখানে ইনপুট করব। এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে সূত্র। চলো, তুমি বুঝতে পারোনি, সমস্যা নেই, তুমি বুঝতে পারোনি, আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমরা আর একবার করবো, আমরা আর একবার বুঝবো। এই জিনিসটাকে এখন কপি পেস্ট করব, কপি কাট, ঠিক আছে। এবার এনে একটু ছোট্ট করে লিখে নিই, আর বের করেছি। ও আচ্ছা, থামো, এটাই হবে, একটু উপরে নিয়ে আসতে হবে, কারণ এটা পেজে কাট পড়ে যাবে একটু। আচ্ছা, তো এখন আমি বলতে পারবো না, আচ্ছা এই লাইনটা যেহেতু ওখানে দেখাইছি, এই লাইনটা মিশে দিয়েছি, ঠিক আছে। এখন এটা আমরা আর এর মান আমরা এখানে ফাইন্ড আউট করে নিচ্ছি। এখন আর এর মান ফাইন্ড আউট করার সাথে সাথে কি আমি বলতে পারবো না যে আমি নট অনলি আর বাট অলসো ফ্রিকশন ফোর্সও বের করে নিয়েছি, সেটা হচ্ছে এফ। এটা বলতে পারবো না। এবার আমরা আবার আমাদের জায়গায় ফিরে চলে আসি, কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো, হ্যাঁ এখানে এফ লিখলেই তো তুমি মারা খেয়ে গেলাম। আমি এফ লিখলাম দিয়ে আমি হিসাবে চলে গেলাম সামনে, সাথে সাথে মারা খেয়ে গেলাম। কেন? কারণ আমি কি বলেছি, কোন দিকে হিসাব করছি এখন আমরা? এই দিক বরাবর হিসাব করছি এখন, যাতায়াত এই দিকে হচ্ছে, এই দিক বরাবর যখন হিসাব করছি তখন এদিকে কে কে আছে ভাববো। এই এফ বলতে আর কিছু নেই, কারণ আমি এফকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, কম্পোনেন্ট ডিভাইড হয়ে গেছে, একটা কম্পোনেন্ট এটা আর একটা কম্পোনেন্ট এটা।
তার মানে এবার কিন্তু যাতায়াতের জন্য একমাত্র এফ কস আলফা দায়ী। এফ কস আলফা আমাকে উপর দিকে যাতায়াত করাবে, রাইট? তার আমরা এখানে তার কারণে আমরা এখানে এফ কস আলফা। এবার দেখো তো আর একটা কে আছে, এদিকে কি কেউ আছে? না, এদিকে আর কেউ নাই, এই একমাত্র এ বাদে আর কেউ নাই এখানে। কিন্তু এই দিকে আছে আরও দুটা, এই ছোট্ট একটা শয়তান আর এইটা একটা ভ্যালু। এটা কোথা থেকে পাই? এটা আমরা এই জিনিসটাকে দুইটা পার্টে ভেঙে দিয়ে এটা একটা পেয়েছি আর এটা দুইটা পেয়েছি, ঠিক আছে? এখন সেই দুইটার মাঝে একটা এই বরাবর কাজ করছে, তার মানে ওটা লিখবো। আর কে বেঁচে আছে বলো তো? ওই তো ছোট শয়তান, ঠিক আছে? তাহলে দেখা যাক এফ কোথায় পেয়েছি আমরা। এই তো এই জায়গাটাতে পেয়েছি, এই জায়গাটাতে, এটা হচ্ছে এফ। তাহলে সেই জিনিসটা আমরা এখানে দেখব। মাইনাস না, সরি এখানে মাইনাস তো হবে না, এটা একসাথে গুণ হবে। এখানে যা লেখা আছে উপরে সেটাই, কস আলফা মাইনাস এম জি সাইন থেটা মাইনাস মিউ এম জি কস থেটা প্লাস না মাইনাস, মাইনাস মাইনাস এফ সাইন আলফা, এত কিছুর পরে ইকুয়াল এম এ। ঠিক আছে, এতক্ষণ আমরা কি দেখলাম বিষয়টা দেখি। আমরা এতক্ষণ শিখলাম সূত্রটা আসলে কিভাবে আসছে। কেউ যদি বলে ভাই এই সূত্রটা মুখস্থ করবো, সাথে সাথে কানে একটা বাড়ি। মুখস্থ করবো মানে কি? মুখস্থ করবো অর্থটা কত খারাপ ইমাজিনও করা যায় না। কারণ কি, তুমি মুখস্থ করতে তুমি এখন এত বড় হয়েছো না, তুমি বুঝতে এত বড় হয়েছো। আমি এতক্ষণ যে বক বক করলাম, না বুঝলে আবার ভিডিও পিছিয়ে যাব, আবার দেখবো, না বুঝলে আবার পিছিয়ে যাব। কোনো মানে এলিয়েন কথাবার্তা বলিনি আমি। আর এই ভিডিওরই সেকেন্ড পার্ট যখন হবে, অর্থাৎ আমরা ম্যাথামেটিক্যাল কাজ করবো, অলরেডি হয়তো 1.5 ঘন্টা তো পারই হয়ে গেছে আমাদের এখানে। ভিডিও হয়তো হবে 1 ঘন্টা 15 মিনিট মতো হয়তো হবে, বাট এতেই যা হোক 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে প্রায়। তো যাক, আমরা আমাদের কাজে ফিরে আসি। মানে বিভিন্ন জায়গায় পজ করতে হচ্ছে তো, বা বিভিন্ন জায়গায় মানে অনলাইন ভিডিও রেকর্ড করতে আসলে অনেক টাইম লাগে। যাই হোক, ওটা আলাদা বিষয়। প্লাস এটা আবার এডিট করতে হবে হালকা। এডিট বলতে অ্যাকচুয়ালিতে কাটছিট বা কিছু কিছু অপ্রয়োজনীয় পার্টগুলো বাদ দেওয়া, কারণ ভিডিও তো অযথা লম্বা করে তো লাভ নেই। ঠিক আছে, তো যাক, যেসব জিনিসে আমি ধরে দেখা হয়তো আমার একজন মেসেজ বা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য যখন করছি, ওগুলো হয়তো কাট করবো, পরে ওটা পরে দেখবো আমরা। তো যাক, কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো বুঝবো, আমরা কখনো এগুলো মুখস্থ করবো না, কখনো না। তুমি যে মুহূর্তে এই জিনিসটা মুখস্থ করার জন্য একটু হলেও ব্রেন খাটাবা, তুমি বুঝে যাবা তুমি সেখানে ভুল পথে পা দিয়ে দিলা। কেন? কারণ এতক্ষণ পর্যন্ত আমরা এইগুলো বারবার, মানে আমি তো যদি মুখস্থ হতো না, আমি এই ছবিটা আঁকায় এটা একেবারে করে বলে দিতাম যে এটা মুখস্থ করো না। আমি টানা ঠেলা, যেটা কিনা ভেক্টরে ইজিলি সবার হয়ে যাওয়ার কথা, সেই জিনিস বুঝালাম। আমরা এই সেম ক্যাটাগরি 4 বার ডিফারেন্ট জিনিস দেখালাম। তারপর এই একটাতে না, বরং আমরা একটা হার্ড কেসও দেখলাম। আমরা সেম জিনিস বারবার বলছি, মাত্র এই 4টা পেজ, 1 2 3 4 পেজ হয়েছে, 1 2, হ্যাঁ, তার মানে আমাদের মাত্র 4 পেজ হয়েছে। আমরা 4 পেজ পড়তে 1.5 ঘন্টা ঠেকে দিলাম, হয়ে গেল 1.5 ঘন্টা। তার মানে কি? তার মানে আমরা বিষয়টা বুঝছি না, মুখস্থ করছি। বুঝলেই লাভ করবো, দুটা পড়া কম করবো, বাট বুঝবো আমরা। তো যাক, আমরা বেশ কথাবার্তা বলছি অযথা, এত প্রয়োজন নয়, যেটুকু বোঝা সেটাই। এটা হচ্ছে আমার ফ্রিকশন পার্ট। এটা থেকে আমরা বুঝলাম যে কীভাবে আমরা সূত্রটা কনস্ট্রাক্ট করবো। ম্যাথ এখনও দেখিনি, ম্যাথ দেখলে আমরা আরও ইজিলি বুঝতে পারবো। আমরা কালকে এটার 5টা ডিফারেন্ট ম্যাথ করবো, ঠিক আছে? এবং হোমওয়ার্ক দিব আমি 3টা। তো যাক, বা হোমওয়ার্ক 5টাই দেবো, যাক আরও 5টা করবো, তার মানে 10টা ম্যাথ কালকে নিয়ে আসবো। 5টা করবো, 5টা হোমওয়ার্ক। তার মানে কি, আমরা আরও 5টা ম্যাথ, মানে এই জিনিসটা 5 বার রিভাইজ দেবো।
5বার রিভাইজও মানে তোমাকে 5 গুণ ভালোভাবে বুঝতে পারবা, কিন্তু সেটা ম্যাথামেটিক্যাল পার্ট। সূত্র কনস্ট্রাক্ট করা কিন্তু ম্যাথে শিখাবো না, হয়তো শিখাবো, দেখাবো, টাচ করাবো, বাট এত সূক্ষ্ম বলবো না। সূত্র কনস্ট্রাক্ট কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা সূত্রগুলো কনস্ট্রাক্ট করব, মুখস্থ করব না। কনস্ট্রাক্ট যেটা আমি ইউজ করছি, মেমোরাইজ না, নট মেমোরাইজ, ইট উইল বি কনস্ট্রাক্ট। আমরা এভাবে কনস্ট্রাক্ট করব। কোথা থেকে ছবি আঁকাতে হবে, আমাদের সবসময় আঁকাতে হবে। এই ছবি আঁকাবো, মান বসাবো, ছবি আঁকাবো, সূত্র বসাবো, মান বসাবো, দিয়ে হিসাব করবো সবসময়। দিয়ে সেই সূত্র কনস্ট্রাক্টের পর আমরা তখন মানগুলো বসাবো, আমাদের শর্তগুলো বসাবো, যে শর্ত হয় দিয়ে দিবে, না হয় এই শর্তগুলো আমাদের বের করতে বলবে বা আমরা চেক করতে বলবে যে আসলে হচ্ছে কি না, ঠিক আছে? তো এই শর্ত সাপেক্ষে তখন আমরা বিভিন্ন কেস করে তখন কী অ্যান্সার হয় বা কী মান আসে এগুলো তখন সব চেক করব। তো আশা করি বুঝতে পেরেছো কী বলতে চাচ্ছি। তো আজ এখান পর্যন্তই। যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তুমি বিষয়টা আবার জিজ্ঞেস করতে পারো বা বিষয়টা ক্লিয়ার করে নিতে পারো, কোনো প্যারা নেই। আশা করি সবই বুঝেছো। আজকের পড়াটা বেশ স্লোই আমরা পড়লাম, কারণ ফাস্ট পড়ে লাভ নেই, আমরা যা পড়বো ভালোভাবে পড়বো। তো ধন্যবাদ আর কি, আজ এখান পর্যন্ত। পরবর্তীতে আমরা আরও ভালোভাবে দেখব এবং আমরা আগামী দিন যে ক্লাস করব সেখানে ম্যাথামেটিক্যাল টার্মসগুলো ক্লিয়ারেন্স করব এবং এটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, আজ এখান পর্যন্তই। আমাদের অতি দ্রুত আবার তখন দেখা হবে। ধন্যবাদ। অফ করি।